কিছুক্ষণ আগে আমার বিয়ে করতে আসা নতুন বর আমারই ছোট ভাইয়ের দিকে তার এঁটো থালাটা ছুঁড়ে মেরেছে। আমার ভাইয়ের অপরাধ ছিল সে খাবার সময় তার মাথায় পার্টি স্প্রে প্রয়োগ করেছিল, যেটা খাবারেও পড়েছে। আর তিনি সেই খাবার প্লেট উল্টে আমার ভাইয়ের উপর ছুঁড়ে ফেলে। আর মুহূর্তেই এটা নিয়ে বেশ হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আমার পরিবার থেকে নয়, বরং বরপক্ষ থেকেই। সে থালা ছুঁড়েই শান্ত হয়নি, বেশ উঁচু গলায় বলেছে এমন অসভ্য জায়গায় বিয়ে করবে না। আমার বাবা আমার ভাই নাফিসকে এর জন্য বেশ মেরেছে। উল্টো বরপক্ষের কাছে বারবার ক্ষমা চাচ্ছে, যেন দরিদ্র বাবাদেরকে এমন বেহায়া হতে দুবার ভাবতে নেই। বহু কষ্টে সঞ্চারিত অর্থের এই আয়োজন বৃথা যেতে দিলে যে দায়বদ্ধতার অতিরিক্ত বোঝা বইতে গিয়ে উনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারবেন না। আমি নীরব বসে বসে চোখের জল ফেলছি। বিয়ের আগেই যদি এমন পূর্বাভাস পাই, কী করে সংসারের জন্য মন স্থির করব? তার উপর আমার বয়স কত আর, 16 পেরোলো কেবল। 6 মাস পরে মাধ্যমিক পরীক্ষা দিতাম। খুব তাড়াহুড়ো করে আমার আম্মা আব্বা বিয়ে ঠিক করে ফেলেছে। এর পিছনে অবশ্য কিছু কারণ ছিল। আমার কয়েকজন প্রতিবেশী আম্মা আব্বাকে এসে জানিয়েছিল, আপনাদের মেয়ে কিন্তু একটু বাড়তে না বাড়তেই খুব উঠতাছে, এখনই বিয়ে না দিলে কয়দিন পর পোলা লইয়া ভাগব। স্কুলে যেতে আসতে ক্লাসমেট ছেলেদের সাথে কথা বলতে দেখেছি অনেকে, কিন্তু আমি জানি আমার ভেতরে কোনো গোলমাল ছিল না। তাদের সাথে বন্ধুসুলভ কথা বলতাম, কিন্তু আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম এর পরিণতি কী হতে যাচ্ছে, তাহলে আমি কোনো ছেলের দিকে ফিরেও তাকাতাম না। এদিকে আমার সহজ সরল পরিবার অন্যের কথাকে কেন্দ্র করে মান সম্মান যাওয়ার ভয়ে একজন বিদেশ ফেরত নয়া কাপড় ব্যবসায়ী অমিতের সাথে আমার বিয়ের আয়োজন করেছে। বিয়ের 2 দিন আগে বড় আপাকে বলেছিলাম, আপা, আব্বারে কও না আমি পড়তে চাই। আপা আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলেছিল, পড়বার ইচ্ছা থাকলে রাস্তাঘাটে পোলাদার সাথে ফষ্টি নষ্টি করতি না। আপার থেকেই তখন আমি এই তাড়াহুড়ো বিয়ের আসল কারণ জানতে পারি। খুব আদব কায়দায় বেড়ে ওঠা আমি না শব্দটা একেবারের জন্য আব্বার সামনে উচ্চারণ করতে পারিনি, আর বড় গলায় নিজেকে নির্দোষ প্রমাণও করতে পারিনি। তবে এটা ঠিক, ছেলেদের সাথে কথা বলাটাই আমাদের গ্রামের মানুষের কাছে নষ্টামির খেতাবে পড়ে। যদিও কারোর সাথে আমার ভাব ছিল না, কিন্তু কথা বলতে বলতে হতেও তো পারত। এইসব চিন্তা করে সব মেনে নিয়েছিলাম, ওদের সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে আমার সেই হবু বরের আচরণ আমার শ্বাসরুদ্ধ করে ফেলেছে। বিয়ে এখনো হয়নি, তবে হবে। কেননা অল্প সময়ের মধ্যে আমার বাবার মিনতিপূর্ণ করজোরকে বরপক্ষ নিশ্চয়ই গ্রহণ করে নেবে। কিন্তু বিয়ের পর এমন বদমেজাজি মানুষের সাথে কি করে সংসার করব ভেবে আমার কলিজা ফেটে যাচ্ছে। আর দুর্ঘটনাবশত বিয়ে ভেঙে গেলেই বা আমার আব্বা এই যাত্রায় কিভাবে উঠে দাঁড়াবে? আমি নিজ চোখে দেখেছি আমার বিয়ের জন্য আব্বার নির্ঘুম চোখ, কপালে সারা সময় চিন্তার ভাঁজ। আমার ফুপিয়ে কান্নার ভেতর হঠাৎই শুনলাম কে জানি বলছে, পর্দা টানাইয়া দাও, কাজী আসছে। বেশ আঁতকে উঠলাম কথাটা শুনে। বিয়ে হয়েই যাবে তাহলে, আমার বাবা মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমি আবদ্ধ হয়ে যাব। আচ্ছা, এই রোগী মানুষটার মধ্যে কি আমি এমন কিছু পাবো যা আঁকড়ে সংসারে টিকে থাকার সংগ্রাম করতে পারবো? জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তবে সব যন্ত্রণা পিছিয়ে ফেলে কবুল করে নিলাম। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরেই তোড়জোড় আলাপ। শুনলাম বর এখানে বউ নিয়ে আর থাকবে না, এখনই চলে যাবে। বিয়ে হওয়ার পরবর্তীকালীন কুসংস্কারের রীতিকে সমর্থন করে না সে। প্রথম দিনেই আমার বর উপস্থিত সবাইকে আজীবন মনে রাখার মতো ব্যবহার দেখাচ্ছে। এখন নিশ্চয়ই সবাই বাইরে বাইরে এটা রটনা করবে, আর আমি এই মানুষটার সাথে এক জীবন কাটাবো। কি করে পারবো? এদিকে আমার আশেপাশের আত্মীয়তার সূত্রে দুলাভাইগুলো এগিয়ে আসছিল কোলে করে গাড়িতে তুলে দিতে, কিন্তু বর কঠিন গলায় বলল, আমার বউকে কেউ ধরবেন না, দরকার হলে আমিই নিয়ে যাব। কিন্তু এখন সে হাঁটতে পারছে আর হেঁটেই যেতে পারবে বলে আমার হাত ধরে সামনে যেতে লাগলো। অনেকটা দূরে ভাড়া করা মাইক্রো দাঁড়িয়ে আছে।
এদিকে সরু মাটির রাস্তা হওয়ায় গাড়ি আসতে পারছে না। দুলাভাইদেরকে ছুতে না দেওয়ায় বিষয়টা বেশ লাগলো আমার। আসলেই ওনারা কেন আমাকে কোলে করে গাড়িতে পৌঁছে দেবে, যেখানে আমার বর নিজেই একজন সুপুরুষ হিসেবে অনায়াসে সেটা করতে পারে। এমনিতেও গ্রামের এসব কার্য আমার পছন্দ নয়, আর আমিও তো হাঁটতে না পারার মতো দুর্বল না। আচ্ছা, আসলে লোকটা বদ চরিত্রের নাকি বদ কাজে অসহনশীল? গাড়িতে আমার সাথে একটা ভাবিও বসেছিল। ঘোমটার ভেতর থেকে আমি তাকে ভালো করে দেখিনি। বাড়িতে থাকাকালীন অনেক কথা শুনেছি, অনেক দুষ্টু দুষ্টু আলাপ করেছিল, কিন্তু গাড়িতে তিনি একদম চুপচাপ। তবে কি আসলেই আমার হওয়া এই মানুষটা ফাজলামোকে প্রশ্রয় দেন না, আর এটা তার আশেপাশে সবাই জানে? অনেক চিন্তা মাথায় চাপিয়ে আমি পুরো রাস্তা পাড়ি দিয়ে সেই বাড়িতে পা রাখি। বাড়িতে বউ দেখার আমেজ খুব স্বল্প। আমার থেকে কিছুটা দূরে বসে তিনি ফোনে কার সাথে যেন কথা বলছেন। এর মধ্যে আমি টিউবওয়েলের থেকে হাত মুখ ধুয়ে এসে অন্য রুমে শাড়ি পাল্টে বসেছি। এর কিছুক্ষণ না যেতেই একে একে মানুষজন প্রবেশ করতে থাকলো। আমি এটা বুঝতে পারি না যে এতক্ষণ না এসে এখন কেন মানুষের ভিড়, কিন্তু সেটার জবাব পেয়ে গেলাম সাথে সাথেই। একজন ভিড়ের মধ্যে বলে উঠল, অমিত ভাই অক্ষণ খালি বাইর হইছে, কোন সময় থেকে বউ দেখার অপেক্ষা করতাছে। খুব অদ্ভুত কথা, সবাই অমিত ভাইকে এত ভয় পায়? এত খারাপ তার আচরণ? আমার উপরও না এর প্রভাব পড়ে? অনেক সময় চলে গেল, মানুষ কমে গেছে। আমাকে যে দেখতে চাচ্ছে থুতনিতে ধরে একটু উঁচিয়ে দেখছে। বউদের নাকি নিচু হয়ে থাকতে হয়। আমার নিচু মাথার এক সুযোগে খালি ঘরে একজন আমার কানের কাছে ফিসফিস করে বলল, জানো বউ, অমিত যে বিদেশ থাকাকালীন আরেকটা বিয়া করছিল। কথাটা শুনে আমি লাফ দিয়ে যেন উঠতে চাইলাম, কিন্তু ভেতরেই তা থেমে গেল। ঠিক থেমে যায়নি, কম্পন হচ্ছে, ভয়ানক এক ভূমিকম্প ভেতরে। এটা আমি কি শুনছি? আমার স্বামী প্রবাসে থাকাকালীন আরেকটা বিয়ে করেছিল। শুনে ইচ্ছে করছে নিজ হাতে টেনে ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলি। খুব অসহনীয় যন্ত্রণা হচ্ছে ওখানে, আমি আর নিতে পারছি না। এদিকে আমার মস্তিষ্ক বারবার মহিলাটার দিকে তাকিয়ে প্রশ্ন করতে চাচ্ছে, উনি বিয়ে করেছেন এই বিষয়টা গোপন করলেন কেন? আর উনি কি বাংলাদেশে কোনো প্রবাসী মেয়ে বিয়ে করেছিলেন নাকি অন্য দেশি? আর তাকে ছেড়ে চলেই বা আসলেন কেন? কিন্তু মুখ থেকে এসব উচ্চারণ হলো না। আমি আমার কণ্ঠনালীতে বিশাল পাথর অনুভব করছি, খুব ভারী সেটা। এই পাথর ভেদ করে চিৎকারটুকুনও আসছে না, অথচ আমার গলা ফাটিয়ে খুব কাঁদতে ইচ্ছে করছে। মানুষের ভেতরটা দেখানো যায় না কেন? এই যে আমি সুন্দর করে বসে আছি, এক একজন আসছে, হাসছে আর কথা বলছে, আমিও তাদেরকে সায় দিচ্ছি। কেন বুঝতে পারছে না আমার সব কিছু অসহ্য লাগছে? আমি একা থাকতে চাচ্ছি, একদম একা। আমার স্বামীর বিয়ের সংবাদ দেওয়া এই মহিলাটাকে আমি দেখিনি, এখন আছে কিনা তাও জানি না, কেননা এর মধ্যে আরও কয়েকজন এসেছে। মাথার ঘোমটাটা তুলে আমার মুখ দেখেছে। কেউ কেউ জিজ্ঞাসা করেছে পড়ালেখা কতটুকু করেছি, ভাই বোন কয়জন, নিচু স্বরে সবার জবাব দিচ্ছি, কিন্তু মনের একটুখানি প্রশান্তির জন্য কান্নার সুযোগ পাচ্ছি না। শুধু ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে একজন হন হন করে ভেতরে প্রবেশ করে পড়ল, সবাই যার যার বাড়িতে যাও দেখি। সবাই যার যার বাড়িতে যাও দেখি, বউ হ্যান খাইব, জিরাইব। কথা শুনে আমি বুঝতে পারলাম উনি আমার ননদ, যিনি কিনা কিছুক্ষণ আগে আমাকে শাড়ি বদলাতে সাহায্য করেছিলেন। কিন্তু ননদ হলেও উনি 3 বাচ্চার মা, বয়স 25 হবে। ওনার কথা শুনে সবাই আস্তে আস্তে বের হতে হতে লাগলো। পেছনে আরেকজন খাবার এনে আমার বসার খাটে রাখলো, ইশারা করলো হাত ধুয়ে খেয়ে নিতে। কিন্তু খাবার দেখেই আমার গা গুলাতে লাগলো। ভেতরে রক্তক্ষরণ হলে গলা দিয়ে খাবার নামবে? তবুও তাদের জোড়াজুড়িতে এক মুঠো ভাত মুখে দিয়ে হাত ধুয়ে ঘুরে বসে রইলাম। খাওয়া শেষ হতেই বারান্দায় অমিতের গলার আওয়াজ শুনতে পাচ্ছি।
এখন আরও কান্না পাচ্ছে আমার। মনে হচ্ছে ওনার প্রচণ্ড রকম বদমেজাজকে আমি চোখ বন্ধ করে মেনে নিতে পারবো। বিনিময়ে এমন একটা বাজে সংবাদ মিথ্যে হয়ে যাক। সেই সময় উনি দরজা ঠেলে একটু মাথা উঁচিয়ে বলল, কিরে, ওরে খাওয়াইছস? ওনার বোন আমার দিকে একবার তাকিয়ে বলল, একটু খালি গলাটা ভিজাইছে, থাক পরে খাইবনে, বলেই বেরিয়ে গেল। উনিও দরজার ওপার থেকে আবার কোথাও যেন চলে গেলেন। আমি মন স্থির করলাম পূর্বের বিয়ের ব্যাপারে আমি আজকেই প্রশ্ন করব। এর জন্য আমার সাথে হয়তো সে খারাপ ব্যবহার করতে পারে, তাতে আমার কিছু আসে যায় না, সব মেনে নিব, তবুও আমাকে জানতেই হবে। সারা জীবন সন্দেহ নিয়ে বেঁচে থাকতে পারবো না। তাছাড়া যতটুকু শুনেছি ওনার চরিত্রে সমস্যা আছে। সত্যি পূর্বে বিবাহিত শুনে খুব খুব ঘৃণা লাগছে আমার। আব্বার উপর খুব অভিমান হচ্ছে। নিজের মেয়েকে এতটাই ফেলনা মনে করেছিল যে কন্যা দায় থেকে মুক্তি পাওয়ার জন্য 16 বছরের মেয়ের জন্য 30-32 বছর বয়সের জামাই ঠিক করে নিলেন, তাও আবার বিবাহিত ঘাড়তারা। এসব মেনে নেওয়ার মতো সহ্য ক্ষমতা আমার ভেতরে একদম জন্মায়নি। উনি যদি আমার সাথে উল্টো খারাপ আচরণ করেন, নিশ্চিত আমি কালই মৃত্যুর পথ বেছে নেব। জানি না কি করব, হয়তো আমার কম বয়সের আবেগ উল্টাপাল্টা ভাবছে, নাকি আমার জায়গায় যে কেউ থাকলে এই একই কথা ভাবত। এখন বাড়ির মেহমানরা এক একজন আসছে যাচ্ছে, অনেকেই আমার কাছে এসে অনেক কথা বলছে। সবচেয়ে বেশি যেটা শুনছি সেটা হচ্ছে আমার স্বামী বাইরের দিকে বেশ রাগী হলেও নাকি ভেতরের দিকে ভীষণ কোমল। আমি যদি বুঝে শুনে তার শিরায় শিরায় চলতে পারি তাহলে অনেক খুশি হব। সবাই শুধু ওনার প্রশংসাই করছে। এমনও বোঝাচ্ছে উনি বয়স্ক হলেও এখনও দেখতে বিশালাকার আর সুদর্শন। সেই তুলনায় আমাকে ওনার সাথে মানায়নি। একজন সরাসরি বলে ফেলল, বউ আর একটু লম্বা হইলেই চলতো। এই কথা কি করে জানি ওনার কানে চলে গেল। সাথে সাথে রুমে এসে কর্কশ গলায় বলল, এই তুই এই কথা বলার কে? হ্যাঁ, আমার বউ বেটে কিনা অসুন্দর এসব আমি দেখে বিয়ে করেছি, তুই কেমন রূপবতী যে এসব বলার সাহস পাস? আরেকদিন শুনলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব, অসভ্য। বলেই আবার শনশন করে চলে গেল। মনে হয় দরজার বাইরেই ছিল, ওনার কথা শুনে নিয়েছে। আমি এখন সরাসরি দেখলাম, ছি কি ভয়ানক ব্যবহার। আর যে এই কথা বলেছিল সে লজ্জায় মাথা নিচু করে চলে গেল। বোধহয় চোখ বেয়ে জলও পড়েছিল, তাই আর চোখ উপরে তোলেনি। এদিকে সময় যাচ্ছে আর আমার বুকের ধরপড় বেড়ে যাচ্ছে। ভেতরে ঢিপ ঢিপ আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। এমন মানুষের সাথে এক মুহূর্তও থাকা সম্ভব? এমন মানুষের সাথে এক মুহূর্তও থাকা সম্ভব? কখন জানি কোন সহজ বিষয়টাকে অপরাধ দাবি করে আমার গলা টিপে ধরে। একটু আগের ব্যবহার যদি আমার সাথে করে, আমি কেঁদে বন্যা বয়ে দিব। রাত 11টা। উনি দ্রুত পায়ে রুমে প্রবেশ করলেন। ফ্যানের স্পিড একদম ফুল দিয়ে বাতিটা অফ করে সাথের স্বল্প আলোয় বাতিটা জ্বালিয়ে দিলেন। বড় আপু বলেছিল বর প্রবেশের সাথে সাথে যেন সালাম করি, কিন্তু আমি জেদ করে বসে আছি। ভেবেছিলাম এর জন্য কোনো প্রশ্ন তুলবে, কিন্তু কিছু না বলে সামনের অল্প জায়গাতেই শুয়ে পড়লেন। প্রায় 2 মিনিট পরে বললেন, চৈতি তুমি দেখি আমার মতো। আমি এটা শুনে অবাক হলাম। কিসের জন্য আমাকে ওনার মতো বলল আমি বুঝতে পারছি না। আবার ওনার মতো রুক্ষ বলির মানুষকে এমন নরম গলায় দেখেও আমার কাছে বেমানান লাগছে। তবে উত্তরটা উনি নিজেই দিলেন। বালিশ থেকে আমার দিকে ঘাড় ফিরিয়ে বললেন, এসব পায়ে ধরে সালাম আমার জঘন্য লাগে জানো। দেওয়ার হলে মুখে দিবে। তুমি পা ছুতে আসো নাই বলে আমার খুব ভালো লাগছে। ওনাকে যতদূর দেখেছি উনি শুদ্ধ ভাষায় কথা বলেন, পড়ালেখা জানেন, আবার দেশ বিদেশে ঘুরেছেন, সেই জন্যই বোধ হয়। কিন্তু নিজের জমানো রাগের রেশ কাটতে পারিনি। ওনার কথাকে বেপাত্তায় উড়িয়ে আমি খুব ধাঁচির সাথে বলে উঠলাম, জি ভালো তো লাগবেই। একবার বিয়া কইরা আবার এমন বাচ্চা মাইয়া পাইছেন না। আমার কথা শুনে উনি চোখ কপালে তুলে হুড়মুড়িয়ে উঠে বসে গেলেন। আমার বরের মুখ দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি আগে একটা বিয়ে করেছিলেন।
চরম একটা হাবভাব দেখিয়ে গলায় বেগ নিয়ে পড়লেন, কোথা থেকে এসব শোনো হ্যাঁ? আর তুমি নিজেকে বাচ্চা বলছো? আমার সাথে প্রথমবারে এত তেজে কথা বলার সাহস তো তোমাকে বাচ্চা প্রমাণিত করে না চৈতি। জানো, আমার সাথে প্রাপ্ত বয়স্করাও কথা বলতে গেলে মেপে কথা বলে। আমাকে সবাই ভয় পায়। আমি চোখ তুলে সরাসরি তাকালাম। সত্যি ওনাকে এখন আমার এক বিন্দু ভয় লাগছে না, আপাতত কোনো রকম লজ্জাও লাগছে না। ওনার সম্পর্কে জানা ব্যাপারগুলো আমার ভেতরকার স্বাভাবিক অনুভূতিগুলোকে পুরোপুরি গ্রাস করে দিয়েছে। এখন শুধু ভেতরে ধাবিত হচ্ছে ভয়ঙ্কর উত্তাপ। জ্বলে যাচ্ছি আমি। সেই ক্ষোভগুলো কিছুটা প্রকাশ করতে পারলেই যেন আমার স্বস্তি। আমাকে সরাসরি রাগান্বিত চোখে তাকিয়ে থাকতে দেখে উনি কিছুটা অবাক হলেন। তারপর একবার পিছনের স্বল্প আলোটার দিকে তাকালেন। হয়তো আমাকে এই আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছেন না। উনি উঠে দাঁড়ালেন, তবে কি ভেবে যেন আবার বসে গেলেন। আমার কাছে এসে আস্তে আস্তে বললেন, চৈতি শোনো, আমার সাথে এভাবে কথা বলবে না। আমি তোমার স্বামী, বুঝেছো? আর আমি প্রথম দিনই তোমার সাথে খারাপ ব্যাপার দেখাতে চাই না, কিন্তু খুব খারাপ আমি। মাথা গরম হয়ে গেলে ন্যায় অন্যায় ভুলে যাই, মনে রেখো। এই কথা শুনে আমি এবার ঠোঁট ভেঙে হাউমাউ করে কেঁদে ফেললাম। উনি এদিক ওদিক তাকিয়ে দাঁত কিরমির করলেন। হয়তো আমাকে জোরে ধমক দিতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। তিনি নিজেকে যতটা সম্ভব এখনও সংযত রাখছেন। আমার কান্নার বেগ যখন আরও বেড়ে উঠল, প্রথমবারের মতো উনি আমার কাঁধে ডান হাত দিয়ে টেনে নিজের বাহুতে জড়ালেন। বিরক্ত গলাটা জোর করে শান্ত করার চেষ্টায় পড়লেন, আরে থামো তো, আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। এসব ভাল লাগছে না একদম। আমি নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে বললাম, তাহলে কন ওই মহিলার কথা মিশা? আপনি আগে কোনো বিয়া করেন নাই? এই কথাতে তিনি কেমন যেন থমকে গেলেন, সাথে সাথে আমাকে নিজের থেকে ছেড়ে দিলেন। চোখে মুখে আর থুতনির অল্প অল্প দাড়িতে হাত বুলালেন, কিন্তু নিরুত্তর। আমি আবার প্রশ্ন করলাম, কন্যা এসব কথা মিশা? তিনি জোরে একটা ধমক দিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলতে লাগলেন, দূর, সবাইকে বলেছিলাম আমার জন্য এসব নবজাতক অবুঝ শিশু না দেখতে। দিল তো আমাকে বিপদে ফেলে। এখন কিভাবে সামাল দেব আমি? আল্লাহ, আমাকে ধৈর্য দাও। এই কথা শুনে চোখ কসলাতে থাকলো, আর আমি আরও বেশি কাঁদতে লাগলাম। আমি বুঝে গেছি ওনার বিয়ের কথাটা সত্য। উনি বোঝাতে চাচ্ছেন আমি ছোট বলে বিষয়টা মানতে পারছি না, কিন্তু বুঝজ্ঞানে সম্পূর্ণ হলে কষ্ট করে হলেও মেনে নিতাম। ছেলে মানুষই অন্তত করতাম না। উনি এবার উঠে লাইট অন করে নিলেন। বিছানা থেকে এক হাতে বালিশ নিলেন, আর এক হাতে আলমারির পেছন থেকে একটা পাটি বের করলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, ঘুমাও যাও, কান্নাকাটি বন্ধ করো, মাথা ধরে গেছে আমার। আমি সাথে সাথেই কান্না বন্ধ করে ভার মুখে তাকালাম। আমার সাথে এখনও কোনো খারাপ আচরণ করছে না। আবার এমন একটা মানুষ নিজের ইগো ছেড়ে নিচে পাটি বিছিয়ে ঘুমাবে? ছোট হলেও এই আপত্তিকর জিনিসটা বুঝতে পারছিলাম। তাই আমি মিনমিন করে বললাম, নিচে ক্যারে? ভ্রুকুচকে জবাব দিলেন, আগে একটা বিয়ে করা লোক কি দ্বিতীয় বউয়ের সাথে থাকতে পারবে? এটা চরম অন্যায় না? আমি থতমত খেলাম। শেষ পর্যন্ত নিজের মুখে স্বীকার করলেন বিয়ের কথা। কিন্তু আমার ছেলে মানুষকে কি ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছেন, নাকি ওনাকে বোঝার জন্য সময় দিচ্ছেন? কেন জানি মানুষটার উপর থেকে ঘৃণার মাত্রাটা একটুর জন্য মাইনাসের দিকে মোড় নিল। তবে আমি আর কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। কেন মানতে পারছি না? এই কথা জানাজানি হলে এলাকার সবাই আমাকে বিয়ের তালুকের বউ বলবে বলে, নাকি আমার হওয়া এই মানুষটার ভালোবাসা আগেই কোথাও ভাগ হয়ে গেছে বলে? বাড়ির কথা খুব মনে পড়ছে। বিষাদময় নতুন জীবনের শুরু আমাকে যে পরিমাণ দুঃখ দিচ্ছে, পুরো জীবনে আমি তার শতভাগের এক ভাগও পাইনি। শুয়ে শুয়েও অনেকক্ষণ কেঁদেছি, তবে এর মধ্যেও দু চোখ জুড়ে ঘুম চেপেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 7:30 বাজে। আমি অবাক হয়ে উঠে বসলাম। আমাকে কেউ জাগায়নি। ধীরে ধীরে আমি রুম থেকে বের হলাম। বের হতেই দেখলাম অমিত তার বোনের উপর আঙুল উঁচিয়ে কী যেন বলছে।
ওনার বোন ভয়ে জুবুথুবু হয়ে আছে, কিন্তু উনি যখনই আমার উপস্থিতি বুঝলেন থেমে গেলেন আর তড়িঘড়ি পায়ে অন্যদিকে চলে গেলেন। ওনার বোন আমার দিকে একবার অসহায় চোখ করে তাকিয়ে তিনিও চলে গেলেন। কি বলেছিল অমিত? কাল রাতে বিয়ের বিষয়টা কোথা থেকে জানতাম, এটা নিয়ে। আমি কিছু না বুঝে ওনার আম্মার ঘরে উকি দিলাম। আমাকে দেখে উনি বলে উঠলেন, আইও বউ, বউ আইও। আমি গেলাম। উনি আর চোখে আমাকে পর্যবেক্ষণ করলেন, খুব বিব্রতকর একটা চাহনি। তারপরেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অমিত আমার বড় আদরের পোলা, বুঝছো? অতিরিক্ত আদিক্ষেতায় ওরে আমি বড় করছি। জানো হ্যার বিদেশের রোজগার কত ভালা আসিল। যাওয়ার 2 বছরেই আমার এই বিল্ডিং বানায়া ফেলাইছি। আরও কত কিছু করার কথা ভাইবা রাখছিলাম। তখনই রুমে ঢুকলো অমিত। আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা, আম্মা, আমার দাদি বলতো না যে ওনার 10 বছর বয়সী বিয়ে হয়ে গিয়েছিল, পরে উনি এখানে এসে দাদার আম্মার সাথে বড় হওয়া পর্যন্ত থেকেছে। অমিতের কথায় উনি চকিত নজরে জবাব দিলেন, হ তো কিতা হইছে? অমিত ঢোক গিলে বলল, তেমন চৈতিকেও তুমি তোমার কাছে রাখবা। আমারে জ্বালায় মারছে সারা রাত, ওর জন্য একটু ঘুমাইতে পারি নাই। আর কয়দিন থাকলে আমাকে বন জঙ্গলে পাগল বানিয়ে ছেড়ে দিবে। বিরক্তকর মানুষ শুধু আমার চারপাশে। বলেই দরজাটা কপট আওয়াজ করে খুলে দ্রুত গতিতে বের হয়ে গেল। ওনার কথা শুনে আমার শাশুড়ি চোখ বাঁকিয়ে আমার দিকে তাকালো। ছেলের কথা শুনে মনে হয় বেশ অবাক হয়েছেন। আর আমাকেও তো ওনার কোনো দিকে নাবালিকা মনে হচ্ছে না। তবে আমি বুঝলাম না আমাকে নিয়ে এমন কথা বললেন কেন। আমি তো রাতে তখনই ঘুমিয়ে গিয়েছিলাম। কিসের জন্য এমন আচরণ করে মানুষটা? তখন আমার শাশুড়িও কিছু বলতেছিল। বিদেশে এত ভালো অবস্থানে ছিলেন, বিয়েও করলেন, আবার হঠাৎ দেশে চলে আসলেন কেন? তাও সব কিছু ছেড়ে। ওই মেয়ে এখন কোথায় আছে? বিয়ের একদিন যেতে না যেতেই আমার বর আমাকে শাশুড়ির সাথে থাকার বন্দোবস্ত করে গেল। মাথার রক্ত কতটা টকবগে গরম হলে মানুষ এমন কাণ্ড করতে পারে। আমি সব কিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এদিকে আমার শাশুড়ির মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। নিশ্চিত আমাকে ধমকাতে চাচ্ছেন, কিন্তু নতুন বলে বিষয়টা হজম করার চেষ্টা করছেন। কিন্তু তিনি যে ছাড় দেওয়ার মানুষ না তা মুখ দেখলেই স্পষ্ট ধারণা নেওয়া যায়। তিনি বিরক্তিকর ভাব নিয়ে বের হয়ে গেলেন। আমি একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আমার শাশুড়ির বিছানার উপর বসলাম। আজকেই আমার বাড়িতে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে আমাকে কেউ নিতে আসবে না। কালকে এখানে ছোটোখাটো আয়োজন হবে আর ফির যাত্রা হবে। শাশুড়ির রুমেই কিছুক্ষণ একা একা পায়চারি করলাম। তারপর আমি ধীরে ধীরে রুম থেকে বের হলাম। বের হয়ে কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা 4 বছর বয়সী বাচ্চার আঙুল ধরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স্কও বলা যায় না, আবার জোয়ানও বলা যায় না, আমার ননদের মতো বয়স। আমাকে দেখেই বলে উঠল, কি বউ, কই যাইতাছিলা? আমি অদ্ভুতভাবে মিলিয়ে ফেললাম এই কণ্ঠস্বরটা। কালকে যে আমাকে বলেছিল অমিত আগে একটা বিয়ে করেছিল, উনিই সেই ব্যক্তি। আমি মুচকি হেসে পড়লাম, ওই আম্মার কাছে আইছিলাম, আপনি কই যান? উনি আমার কাছে এসে একটু ফিসফিস করে বলল, তোমারই দেখতে আইলাম, তা অমিতের আচার আচরণ কেমন দেখলা? অমনি পেছন থেকে আমার ননদ দ্রুত বেগে আগাতে আগাতে বলল, রত্না, নয়া বউর লগে এত ফসুর ফাসুর করবা না, তাইলে কইলাম ভাইয়ে তোমারে ঠাড়াইয়া একটা মাইরা দিব। রত্না নামের এই মহিলাটা এটা শুনেই আমার দিকে চোখ রাঙান্বিত করে তাকালো। অপমান বোধ স্পষ্ট। তারপর ঘটঘট আওয়াজ করে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। হয়তো ভাবছে আমি ওনার সম্পর্কে কিছু বলেছি, কিন্তু আমি ওনাকে মাত্রই স্বচক্ষে দেখলাম। উফ, অমিতের বোনের জন্য কিছু প্রশ্ন করার মোক্ষম সুযোগ হাতছাড়া হয়ে গেল। না হলে অমিতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা যেত। আসলেই ঘটনা কি? এদিকে যাওয়ার জন্য কোনো ঘর খুঁজে পাচ্ছি না। অমিতের ভয়ে কেউ আমার আশেপাশে ভিড়তেও ভয় পাচ্ছে।
রাতে যেখানে ছিলাম সেখানে যাওয়াটাকে এখন সঠিক মনে হচ্ছে না। ওটা তো অমিতের ঘর, আর অমিত তো ইনডিরেক্টলি আমাকে ওখানে থাকতে নিষেধই করে দিল। এদিকে ওদিকে শুধু উকি মারছিলাম। কয়েকজন আমাকে দূর থেকে নজর করছিল, কিন্তু সামনে আসতে সাহস করল না। এমনও হতে পারে অমিত সবাইকে সরাসরি মানা করে দিয়েছে আমার সাথে কথা বলতে, ওনার কোনো গোপনীয়তা যেন ফাঁস না হয়। কিন্তু আমি যেভাবেই হোক জেনে ছাড়ব। আমাকে যতটা অবুঝ ভাবছে আমি ততটা অবুঝ না। ওনার রহস্য উদ্ঘাটন না করে আমি থামব না। উপায়ন্তর না দেখে শাশুড়ির রুমে এসে বসলাম। আবার খাবারের সময় গিয়ে খেলাম। সারাদিন অমিত আর এই ঘরে আসেনি। দুপুরের দিকে শুনছিলাম ওনার বোনকে বলছে চৈতি খেয়েছে। ওনার বোন জবাব দিয়েছিল, জি খাইছে। রাত হলো, আমি এখনও ওই ঘরে যাইনি, শাশুড়ির সাথেই আছি। রাতের বেলা অমিত কি মনে করে যেন এলো। আমার শাশুড়ি তখন রান্নাঘরে এসে দরজা থেকে জোরালো গম্ভীর স্বরে পড়ল, আমার সাথে বেয়াদবি করবে না, কিছু করলে ভালো হবে না বলে দিলাম। তারপর আমার জবাব পাওয়ার আগেই হনহনিয়ে চলে গেল। কত অদ্ভুত মানুষ রে! বিজলির মতো আসে, বাজের মতো কিছু বলে তারপর সাথে সাথেই উধাও হয়ে যায়। রাত 10টার দিকে আমার শাশুড়ি এসে পানের বাটা নিয়ে বসলেন। পান বানাতে বানাতে বললেন, দেখো আমি পানের লগে কুন্ডা কুন্ডা কটটুক কইরা খাই, বানাই দিতে কইলে পারতে হইব। আমি মাথা নাড়িয়ে আগ্রহের সহিত দেখলাম। পান সাজানো অবশ্য ব্যাপার না। পান সাজানোর পর ভাঁজ করে উনি মুখে পুরলেন। তারপর গালের এপাশ ওপাশ নিয়ে চিপুতে চিপুতে আমাকে বললেন, শুনো, জামাইরা হইছে বউয়ের রতন, এই রতন অমূল্য। জামাইয়ের পাওয়ার তলেই শান্তি, বুঝছো? আমি মাথা তুলিয়ে সাই দিলাম। এরপরেই উনি ধাঁচের সাথে বলে উঠলেন, তাইলে জামাইরে কষ্ট দিলা ক্যারে? হ্যাঁ সেইটা তোমারে আমার লগে থাকতে কইল ক্যারে? আমি ঢোক গিলে পড়লাম, আমার কোনো দোষ নাই আম্মা, ওনারই তো মেজাজ চড়া, কিতা করে কিতা না, হুদাই আমারে দোষ দিয়া এনে দিয়া গেল। আরেকটা বিয়ার কথা গোপন কইরা আমারে যে বিয়া করছে হেই দোষ দেখে না। আমি কইছি বইল্লা খেপা গেছে। আমার কথায় উনি চোখ লাল করে তাকালেন, জোরো গলায় বলে উঠলেন, ও মা গো, হ্যাল লাগতেই তো কই অমিত এমন করলো ক্যারে? হ্যাঁ তো এক থাপ পরি সোজা বানাইয়া ফালানোর কথা, কিন্তু এত চরম বেদব মাইয়া যা তা কইয়া ফালায়। আমি ওনার কথা শুনে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, এই বাড়ির হগল লোক এক কিসিমের। আমার শাশুড়ির আগে আরও কিছু বলতে গিয়েও আমার কান্না দেখে থেমে গেল। মনে হয় বাকি রাগটা জমিয়ে রেখেছে অমিতকে বলার জন্য। আমি কিছু না বলে চুপচাপ পেছনে ঘুরে শুয়ে পড়লাম। আজকে ঘুম আসছে না, ভয় করছে। ওনার সাথে জবাব দেওয়াটা আমার উচিত হয়নি। আসলে বেয়াদবি করে ফেলেছি না তো? কিন্তু অযথা আমাকে দোষ দিবে কেন? আমি তো কিছু করি নাই। অমিত বিয়ে করেছে এটা আমি বলতেই কি আমি বেয়াদব হয়ে গেলাম? ওরা গোপন করছে কেন তাহলে? বলে কয়েই সম্বন্ধ পাকা করতে পারতো। পরদিন সকালে যখন আমার শাশুড়ি ঘুম থেকে উঠল তখন বলতে পারি, উঠে দেখি নামাজ পড়ছে। আমিও সাথে সাথে নিজ ইচ্ছায় উঠে পড়েছি। নামাজ পড়ে কিছুক্ষণ জায়নামাজে বসে জিকির করলো। তারপর আমাকে কিছু না বলে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। এদিকে আমিও পেছন পেছন গেলাম। যেভাবেই হোক ওনার রাতের বিষয়টা ভোলাতে হবে। অমিতকে বললে যদি আমার উপর ক্ষেপে যায়। এমনি আমাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল যেন বেয়াদবি না করি। তারপরও আমি বেয়াদবি করেছি শুনলে ছুরি দিয়ে জিহ্বাটাই কেটে ফেলবে। সব কাজ আমি আগ বাড়িয়ে করতে লাগলাম, দেখি মন জয় করা যায় কি না। কিন্তু উনি একবারও আমার দিকে তাকায় না, কথাও বলতে চায় না। আমি জোর করে করে এটা সেটা করছি। এমন করতে করতে রান্না প্রায় শেষের দিকে। আমি নিচ থেকে একটা একটা করে গোছাচ্ছিলাম। তখনই দরজা দিয়ে দূর থেকে দেখলাম অমিত ব্রাশ হাতে নিয়ে বের হচ্ছে। আমার শাশুড়িও এটা দেখলো। ধীরে ধীরে আমাকে রেখে চলে গেল। আমার বুক ধড়ফড় করছে। নিশ্চিত অমিতকে বলতে চাচ্ছে। আমি তরকারির কাঠি হাতে নিয়েই পা টিপে টিপে একটু এগিয়ে গিয়ে কান পাতলাম।
যা ভাবছিলাম তাই হলো। আমার শাশুড়ি বলছে, অমিত, বউ এটা সুবিধার না, আমার লগে রাইতে রাখতে পারুম না। যেসব কথা কয়, কার লগে কেমনে কথা কন লাগে জানি না, যেরুম বেয়াদব। অমিত কি জবাব দেয় এটা যেন আমি শুনতে চাচ্ছি না। আমি নিশ্চিত খুব খারাপ জবাব দিবে। এরপর আমার সাথে কি হয় আল্লাহ জানে। কিন্তু আমার চিন্তা বদলে দিয়ে অমিত বলল, আম্মা, তুমি কি বোঝো না চৈতি এখনও ছোট? ওর কি এত কিছু বোঝার বয়স হয়েছে? একটু ছাড় দিয়ে চলবে না? এইটাও আমাকে বলে দিতে হবে? আর শুধু শুধু ও তোমার সাথে বেয়াদবি করবে কেন? আমার শাশুড়ি চুপ করে রইল। আমি কাঠি হাতে হাসি মুখে সরে আসলাম। আবার কাজে মন দিলাম। অমিতকে খুব ভালো লাগছে এখন। আমার শাশুড়ি বুঝতে পারিনি আমি যে ওনার পেছনে পেছনে গিয়েছিলাম। তিনি মুখ ভার করে রান্নাঘরে প্রবেশ করলেন। আমি ওনার দিকে তাকিয়ে আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে গেলাম। অমিতের উপর একটা আস্থা পাইছি। আমি খুশিতে ভুলেই গেলাম ওই ঘরে নিচ থেকে আর না যাওয়ার শপথ নিয়েছিলাম। সব ভুলে ওনার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে অমিত আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। আমাকে দেখে বলল, আজকে তুমি রান্না করছো? আমি মাথা নেড়ে বললাম, আমার লাগে। তারপর অমিত গামছাটা দড়িতে নাড়তে নাড়তে বলল, আমার সাথে সাথে থাকবে, দেখবে কয়দিনে সব শিখে গেছো। আমি পূর্বের খুশির চোটে আদিক্যতা করে বলে ফেললাম, আমি তো থাকি, কিন্তু আম্মা জানি কিরম তেরামি করে, ভালো করে কথা কয় না। অমিত রাগী চেহারায় আমার দিকে ফিরে ধমকের সাথে বলল, আম্মা তেরা আচরণ করে মানে? আম্মা তেরা আচরণ করে মানে কি? হ্যাঁ, কোনো কারণ ছাড়া করে? এমন কিছু করো কেন যাতে উনি এমন করবে? আম্মা যাই করুক, তার নামে কোনো অভিযোগ তুলবে না। তুললে তোমার উপর আমার হাত উঠবে। বলেই রাগে গড়গড় করতে করতে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। ওখানে আমাকে ধমক দিয়ে বুঝিয়ে বলল, এদিকে আমাকে ধমকে বলল এমন কিছু যাতে না করি, যাতে উনি রাগ করেন। উনি আসলে অভিযোগ করার সুযোগ কাউকেই দেবে না। আমাকে মায়ের নামে কিছু বলতে দিবে না, মাকে আমার নামে বলতে দিবে না। খেয়াল করে দেখলাম ওনার এই ব্যাপারটা ভয়ঙ্কর রকম সুন্দর, একপাক্ষিক নয়। কোনো দিকে প্রশ্রয় দেন না সেটার, দুদিকেই সমানতালে সম্মান বজায় রাখতে চান। আজকে রাতে কার সাথে থাকবো এই নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। আমার স্বামী আমাকে শাশুড়ির কাছে দিয়ে এলো। এদিকে আমি গোপনে শুনে নিয়েছি শাশুড়ি আমাকে রাখতে পারবেন না। যা শুনেছি তা কি আমার ভুলে যাওয়া উচিত? অমিত তো পরিষ্কার করে দিল তার মায়ের নামে অভিযোগ তোলা যাবে না। তবে তাই হোক, অভিযোগ তুলব না। যা বলছে তাও ভুলে যাব, মান্য করে চলব। শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো অমিতের বিদেশ ত্যাগ ও পূর্বে বিয়ের গোপন সত্য। এটা যেভাবেই হোক বের করতে হবে। বাকি সব কিছুতেই আমি স্বাভাবিক থাকব বলে শপথ করলাম। এখন দেখা উচিত আম্মা কি করছে। ওনার প্রিয় পাত্রী হয়ে উঠতে হবে। যা বলেছি তা কি আমার ভুলে যাওয়া উচিত? অমিত তো পরিষ্কার করে বলে দিল তার মায়ের নামে অভিযোগ তোলা যাবে না। তবে তাই হোক, অভিযোগ তুলব না। যা বলেছে তাও ভুলে যাব, মান্য করে চলব। শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো অমিতের বিদেশ ত্যাগ ও পূর্বে বিয়ের গোপন সত্য। এটা যেভাবেই হোক বের করতে হবে। বাকি সব কিছুতেই আমি স্বাভাবিক থাকব বলে শপথ করলাম। এখন দেখা উচিত আম্মা কি করছে। ওনার প্রিয় পাত্রী হয়ে উঠতে হবে। আমি আমার শাশুড়ির সন্ধানে রুম থেকে বের হলাম। ভেবেছিলাম শাশুড়ি মা রান্না করার সময় যেমন আচরণ করেছিল এখনও তেমন করবে, কিন্তু না, তুমুল পরিবর্তন। তাহলে কি অমিতের কথাটাকে উনি গুরুত্ব সহিত নিলেন যে আমার বয়স কম, আমাকে ছাড় দিয়ে চলতে হবে? যাক, তাহলে সব দিকই ঠিক। আজকেও ওনার সাথে থাকলাম, তবে কালকের মতো না। আজকে রাতের পানটা আমি সাজিয়ে দিয়েছি। তারপর ঘুমানোর আগ পর্যন্ত মাথায় বিলি কেটে দিয়েছি। শাশুড়ি কোনো কিছুতে আপত্তি করেনি, বরং একবার বলেছিল, তুমি ঘুমাইয়া যাও বউ, আমার এই সব লাগে না, এমনি ঘুম ধরে। পরের দিন যথারীতি আমাদের বাড়ি থেকে মানুষ আসলো। কাছের আত্মীয় স্বজনরা সবাই আসছে, শুধু আসেনি আমার ভাই নাফিজ। এটা দেখতেই আমার হৃদয় ভেঙে দুটুকরো হয়ে গেল।
একটাই ভাই আমার, সে আমার শ্বশুর বাড়ি আসলো না, তা আমি কি করে মেনে নেব? আর আসবেই বা কি করে? ওর কি আসার মুখ আছে? অমিত ওর সাথে যেই আচরণ করেছে, সে যদি এই জেদ ধরে রাখে, মনে হয় না জীবনও অমিতকে আর দুলাভাই বলে ডাক দিবে কিংবা আশেপাশে ঘেঁষবে। অমিত সেদিন খুব খারাপ একটা কাজ করেছিল। সব কিছুকে কোনো রকম মেনে নিলেও কিংবা যুক্তিসঙ্গত অল্প কারণ থাকলেও ওর এই ব্যাপারটা নিতান্তই বাজে ছিল। যতদিন না অমিত নাফিজের কাছে এর জন্য নতজানু হবে, ততদিন আমারও বিরাট দুঃখ থেকে যাবে। হ্যাঁ, আমি ভাগ্য করে এটাকেও মানতে চেষ্টা করেছি। আমি ভাগ্য বলে এটাকেও মানতে চেষ্টা করেছি যে একজন পূর্বে বিয়ে করলেই সে পচে যায় না। যদি তার বর্তমান ভালো হয়, হয়তো ধীরে ধীরে আরও পাকাপোক্তভাবে মেনে নিব। শুধু অতীতের কোনো প্রভাব বর্তমানে না পড়ুক। যারা এখানে প্রথম এসেছে তারা বাড়ির আশপাশ ঘুরে দেখল। একদম বিকেলের দিকে অমিত সহ আমাকে নিয়ে রওনা দিল। অমিত স্বাভাবিক। অমিত পাশের সিটে বসে ফোন ঘাঁটছে, আমার সাথে কোনো কথা বলেনি। কতটা অন্য প্রকৃতির স্বামী আমার। আমিও আমার মতো করে বাইরে তাকিয়ে আছি, তবে আমার ভেতরটা বেশ উৎফুল্ল। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির যাত্রাটা বোধহয় প্রতিটা মেয়ের জন্যই অন্যরকম আনন্দের। বাড়িতে পৌঁছে আমরা দুজন যখন গাড়ি থেকে নামলাম, তখন কেউ আমাদেরকে আগ্রহের সাথে এগিয়ে নিতে আসেনি। কয়েকজন দূর থেকে তাকিয়ে আছে, অথচ গ্রামের প্রতিটা ফের যাত্রার বরকে বেশ সাদরে গ্রহণ করতে দেখেছি আমি। তারা কি অমিতের বদরাগী আচরণের ভয়েই আগাচ্ছে না? ভাবছে নাফিজের মতো তাদের সাথে কিছু করে বসে কিনা। অবশ্য উনি করতেও পারে, ওনার নিজের বাড়িতেই তো সবাই ওনার আশেপাশে ঘেঁষে না। অমিত যেমন এটাকে একদম পরোয়া করেনি, আমিও করিনি। আমরা একা একাই ঘরে প্রবেশ করলাম। মায়ের সাথে কথা বলেই আমি নাফিসকে খুঁজতে লাগলাম। সবখানে খুঁজেও নাফিসকে দেখতে পেলাম না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আম্মা, নাফিস রে দেখতাছি না কে রে? ও কই? আম্মা আস্তে করে ফিসফিসিয়ে বলল, হে তোর নানির বাড়িতে গেছে গা। তোর জামাই যতদিন থাকবো ততদিন নাকি আইব না। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। নাফিস আর সামনে আসবে না। নাফিস ছোট হলেও ইগো সম্পন্ন মানুষ। ভালোই করেছে চলে গেছে। ওনার সামনে না আসাটাই সম্মানের। তবে ওকে না দেখে আমার কলিজা হাহাকার করছে। 2 দিন ধরে ওর মুখটা দেখি না। আগে প্রতিদিন কোথাও বেরোনোর সময় টেনে ধরে ওর শার্টের বাকি অর্ধেক বোতাম লাগিয়ে দিতাম। এক সময় গলায় গলায় ভাব থাকতাম, আবার এক সময় ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করে একে অপরকে চিরশত্রু বলে প্রমাণিত করতাম। এদিকে অমিত একটা বারের জন্য প্রশ্ন করল না, নাফিস কোথায়? কোনো রকম অনুশোচনা নেই মানুষটার। এত খারাপ আর অহংকারী কোনো মানুষ হয়? ওনার কি মন নেই? উনি শুধুই মানুষের থেকে দূরে থাকতে চান। ওনার মা ছাড়া মনে হয় না দুনিয়ার কারোর সাথে উনি ভালো করে কথা বলেন। এমনকি ভালো মন্দ ছাড়া আমার আম্মার সাথেও এসে কোনো কথা বলেনি। আম্মা ভীতু চেহারায় জিজ্ঞেস করেছিল, জামাই, আপনার আম্মা ভালো আছেনি? আর আমার মাইয়াটা বুঝা 2 দিন চলতারছেনি। উনি বেরফিক মুখে জবাব দিয়েছিলেন, থাকতে থাকতে পারবে। আগের প্রশ্নটা যে ছিল ওনার আম্মা কেমন আছে, সেটার জবাবও দেননি। এখন সমস্যা হলো আমার, কেউ ওনার সামনে আসে না। খাবার দাবার থেকে শুরু করে সব আমাকে জিজ্ঞাসা করে করে করতে হয়। আমার চাচাতো বোনেরা পর্যন্ত ওনার সামনে আসেনি। যেই মেয়েগুলো একসময় বলতো, চৈতি, তোর জামাই বিয়ের পরে যখন আইব দেহিস, যাওয়ার সময় পকেট হাতরে গাড়ি ভাড়াও পাইতো না, একেবারে ফকির বানায় সারমু। এসব ভাবতেই মনে হয় 8 থেকে 10টা মানুষের মতো আমার নতুন জীবনের শুরু অস্বাভাবিক। হয়তো পুরো এলাকায় আমি এক পোড়া কপালি। রাতে ঘুমানোর সময় আমি শুধু এদিক ওদিক ঘুরছিলাম। আমাদের দুজনের জন্য কোনার রুমটা গোছানো হয়েছে। অমিত আসার পর থেকেই ওই ঘরে আছে, কিন্তু আমি কোথায় থাকব? রুমটা বেশ ছোট, নিচেও তেমন ফাঁকা জায়গা নেই। ওখানে তো শাশুড়ির সাথে ছিলাম, কিন্তু এখানে আমাকে বললে বিষয়টা জটিল হবে না? আমি বেশ দোটানা নিয়ে ওনাকে বললাম,
আমি কি তা আমার সাথে থাকুম? দূর পাগল তুমি, আমাদের বাড়ি আর এটা কি এক নাকি? আমি নীরব থাকলাম। আম্মাকেও আমার দুদিনের ভেতরকার করুণ যন্ত্রণাগুলো জানালাম না ওনার পূর্ব বিয়ের সংবাদ। আম্মাই একদিন বলেছিল জামাইয়ের বাড়ির কথা বাপের বাইত কইবার সুযোগ দিলেই মাইয়াদের সাবাস বাইরা যায়, কিন্তু যেই মাইয়া বুইচা ধৈর্য ধরতে পারে সেই মাইয়াই পরে সবার থেইকা সুখী হয়। কথাটা মাথায় গেঁথে গেছিল, কেননা আমিও এটা উপলব্ধি করতে পারি। আমি এসব বললে আম্মা ইমোশনাল হয়ে যাবে, আমার সাথে সমপরিমাণ দুঃখ প্রকাশ করবে। আর মায়েরা কখনো মেয়েকে দুঃখের বন্যায় ভাসতে দিতে চায় না। হয়তো তখন আম্মার আবেগ বিদারক কথা আমার মনকে ছোট করে দিবে। আমি আর সংসারে ধৈর্যের সাথে মনোনিবেশ করতে পারবো না। তার চেয়ে ভালো ভেতরেই সব চাপিয়ে নিই, দেখি কি হয়। রাতে অমিতের সাথেই ছিলাম, খুব কুটিসুটি মেরে টিনের পাশ ঘেঁষে। অবশ্য কয়েকবার বলেছিল মধ্যে শুইতে, উনি এক পাশে সরে আসবেন, কিন্তু আমি শুনিনি। অমিত আগেই বলেছিল পরের দিন সকাল সকাল চলে যাবে, গিয়ে সে তার দোকানে বসবে। তার উপরে তো কথা বলার কেউ নেই, তাই আম্মাও জোর করল না। সকালের খাবার দাবারের পরেই আমরা চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। অমিত নিজের জিনিস গুছিয়ে আমাদের বাইরে টিউবওয়েলে হাত মুখ ধুতে গিয়েছে। এদিকে আমি শাড়ি পরছি, সাথে হালকা সাজগোজ। এর উপরে এখন আবার বোরখা পরব। বোরখাটা দড়ি থেকে টেনে গায়ে জড়াতে যাব, তখনই অমিতের ফোন বেজে উঠল। আমি তাকিয়েও আবার ফিরলাম, বোরকা পরেই হিজাব হাতে নিলাম। এর মধ্যে আবার ফোন আসলো। আমি ওনাকে বাইরে ডাকতে চেয়েও না ডেকে তাকালাম। রিসিভ করে বলে দেই উনি ঘরে নেই, আসলে ফোন দিবে, এটা ভেবে রিসিভ করলাম। কিন্তু কিছু বলার আগেই একটা পুরুষ কণ্ঠে ওপাশ থেকে কে জানি বলে উঠল, অমিত, তোর আগের বউ যে সুমনা, হে তো তোর বিয়ার খবর পাইয়া খুব খেপ্পা গেছে, আজকা মনে হয় আইতাছে। এই মাইয়া দেশে আইলো কবে, খবর পাইলাম না তো। এই কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো, তবুও কাপা হাতে কাপা গলায় বললাম, হ্যাঁ আইতে দেন। আমার কণ্ঠ শুনে লোকটা সাথে সাথে কেটে দিল, আর ফোনটাকে বিছানার উপর রাখার পরেই অমিত রুমে প্রবেশ করলো। আমি হিজাবের পিন লাগাতে লাগাতে বললাম, আরে জানেন আমার সতীন সুমনা আইতাছে আজকা। এটা বলার পর আয়নার মধ্যেই আমার পানি ভর্তি ঝাপসা চোখে দেখলাম মুহূর্তেই অমিতের মুখ অগ্নিমূর্ত ধারণ করেছে। নিজের পূর্ব বিয়ের প্রসঙ্গটা সামনে এলেই অমিত রেগে যায়। এই যেমন এখন তার আগুন চোখ দেখে মনে হচ্ছে মুহূর্তেই আমাকে ভস্ম করে দিবে, তবুও সত্য স্বীকার করবে না। আচ্ছা, উনি পুরো বিষয়টা বুঝিয়ে বললেও তো পারে, তাই না? শুধু শুধু খারাপ আচরণ করতে থাকে কেন? কেন উনি এতটা অস্বাভাবিক? তবে আজকের এই ঘটনার পরে কিভাবে অমিত সুমনাকে স্বীকার করবে জানি না। শুধু আমাকে একটা বিষয় খুব ভাবাচ্ছে, সেটা হলো উনি কি কখনো সুমনা নামক মহিলার উপর নিজের এমন খারাপ আচরণ দেখাননি? তবুও এখানে আসার মতো দুঃসাহস করল কি করে? সুমনা এসেই বা অমিতের সামনে দাঁড়াবে কিভাবে? সেই পরিমাণ সাহস কোথায় পাবে সে? অমিতই বা কেন এই বিয়ের নাম শুনলে রেগে যায়? এদিকে অমিত আমার মুখে সুমনার আসার কথা শুনে রাগের শেষ চূড়ান্তে পৌঁছে গিয়েছে। সাথে সাথে রুমে এসে খপ করে নিজের মোবাইলটা হাতে নিয়ে বলল, এত সাহস তোমার, আমার মোবাইলের কল রিসিভ করো? আমি মুখ ঘুরিয়ে ওনার দিকে ফিরে বললাম, করছি তো। কইছি দুইজনে এক লগে মিলেমিশে এক স্বামীর সংসার করুম, একদম বইনের লাহান গলায় গলায় ভাব লইয়া চলুম। আমার কথা শুনে অমিতের নাক রাগে ফুলে উঠল। তারপর ড্রেসিংয়ের উপর থেকে মাটির টপটা তুলে আয়নায় জোরসে ছুঁড়ে মারল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ভেতরটা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। তবে যা ভেবেছিলাম তা হয়নি। আয়নার মাঝ বরাবর ফেটে গেলেও ভেঙে পড়েনি। কিন্তু উনি এটা কি করে বসলো? একবার কি ভাবা উচিত ছিল না আয়নাটা তার না? নিজের মোবাইল ভাঙছে ভালো কথা, আরেকজনের জিনিস কেন ভাঙবে? আমার সারা শরীর কম্পনে বেগতিক হয়ে উঠছে। আর উনি এটা ভেঙেও বিছানায় বসে রাগে ফুঁসছে। পারলে হয়তো আমাকে ছুঁড়ে মারত, কিন্তু সেই জেদটা অন্যভাবে দেখিয়েছে। আমি চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেলাম।
এখানে থাকলে আরও কি কি জানি ভেঙে ফেলে। তাই তাড়াতাড়ি এই বাড়ি ছাড়তে হবে। আম্মার রুমের দিকে গেলাম। আম্মার কাছে গিয়ে কান্না আড়াল করার চেষ্টায় বললাম, আম্মা আমরা জামুগা এখন। আর ওই রুমের আয়নাটা ভাঙ্গা গেছে। ভুল কইরা আমার হাত ছিটকা ফুলের ভারী টপটা যে ওটা আয়নাতে ধাক্কা খাইছিল, তাই অনেকটা ফাইটটা গেছে। মন খারাপ কইরো না, এডার লাগ্গা আয়নাটা আব্বারে বইলা বদলাই ফেলল। আম্মা আমার চোখের দিকে ফ্যাল করে তাকালো। আমি বুঝতে পারছিলাম অজুহাতটা আম্মার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। হবেই বা কী করে? টপ ছিটকে আয়নায় পড়ে কিভাবে? আমি গুছিয়ে মিথ্যেটাও বলতে পারি না। তবে আম্মা কোনো প্রকার শব্দ করল না। উনিও তো জানে কেমন মানুষের কাছে মেয়েকে তুলে দিয়েছেন। মুখ ভার করে বলল, আচ্ছা যা, সাবধানে চলিস, বুইচা থাকিস। আমি গিয়ে ব্যাগ হাতে তুলে নিলাম। অমিতও বড় ব্যাগটা হাতে নিল। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। আম্মা পেছনে দাঁড়িয়ে আছে। আম্মাকে অমিত বলে বের হয়নি। তবু আম্মা নিজে থেকে বলল, বাজান মাইয়াটা ছোট তো, অন্যায় করলে বুঝাইয়েন, ভালা থাকেন, আবার তাড়াতাড়ি আইয়েন। অমিত আম্মার দিকে ফিরে শুধু মাথা নাড়ল একটু। এরপর আমাকে ফেলেই সামনে হাঁটতে লাগলো। আব্বা ক্ষেতের কাজে গেছে, ভালোই হয়েছে। না হলে আম্মার সাথে আব্বাও আমার যাত্রাকালে আবার আমার বরের রুক্ষ ব্যবহারটা দেখত। ওনার সাথে একদম কথা বলবো না বলে সিদ্ধান্ত নিলাম। শুধুমাত্র ফোন রিসিভ করায় আমার গরিব বাবার কেনা আয়নাটা ভেঙে দিল। নিজের মোবাইলটাও ভেঙে ফেলল, সেটা বাদ দিলাম। কিন্তু এতটুকু সেন্স ছিল না। কত কষ্টের টাকায় বাবা এটা আমাদের জন্য কিনেছিল। যখন ঘরে ফিরে দেখবে না জানি বাবার বুকটা কি ভয়ঙ্করভাবে জ্বলে উঠবে। সামান্য আয়নার জন্য না হোক, আমার কথা ভেবে হলেও যন্ত্রণা অনুভব করবেন। এদিকে বাড়িতে গিয়ে চিৎকার করে অমিত বলল, আম্মা বাইরে আসো, রফিক কিছু বলেছে তোমারে? আমার শাশুড়ি অবাক চোখে বলল, না তো, কি তা কইব। অমিত ব্যাগটা নিচে ধপাস করে ফেলে দিয়ে বলল, ডেকে আনো রফিককে। ফোনের ওপাশে কে কথা বলে সেটা না শুনেই কেন তরতরিয়ে করে সব কথা বলে, সেটার শিক্ষা দিতে চাই। আনো ওরে, যাও যাও আম্মা। আমার শাশুড়ি অমিতের ধমকে আর চোখে তাকাতে তাকাতে রফিকদের ঘরের দিকে যেতে থাকলো। আমি বিড়বিড় করে উচ্চারণ করলাম, সত্য কি গোপন রাখান যায়? অমিত আমার দিকে তাকিয়ে জোরে কিছু বলতে গিয়েও কেন জানি থেমে গেল। সরাসরি আমার উপর রাগ দেখায় না, এখনও দেখায়নি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব মিটিয়ে নেয়। আচ্ছা, আমি ওনার কাছে কি এমন বাধ্যতার? সরাসরি কিছু বলে না কেন? এমন চরিত্রের মানুষ এইটুকু বিরক্তকর। ভালো মানুষই ধরে রেখে আর কি করবে? অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই মাথা নিচু করে রফিক এসে দাঁড়ালো। অমিত নিজের কোমরের হাত দিয়ে বলল, কি সমস্যা তোর? হ্যাঁ? রফিক মাথা তুলে বলল, আমার পিছনে দেখুন। অমিত তাকালো, সাথে আমিও পেছনে তাকালাম। দেখলাম আটশাট পোশাকে আবৃত একজন সুন্দরী মহিলা হনহন করে এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু আমার শাশুড়ি বাধা দিচ্ছে, কিন্তু তার সাথে পেরে উঠছে না। অমিত চোখ নিচু করল, হয়তো কি বলবে ভাবছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। অসম্ভব সুন্দর মেয়েটা। সেই কি তাহলে সুমনা? মেয়েটা আমার কাছাকাছি এসেই বলল, এই মুখ খোল তুই, আমি দেখতে চাই তুই কেমন সুন্দর। যার জন্য অমিত আমার শেষ কথাটাও শুনল না, বলেই আমার হিজাব টেনে খুলে ফেলল। এটা দেখে অমিত চোখ তুলে এক পা এগিয়ে বলল, যা কথা বলার আমার সাথে বলুন। আমার স্ত্রীর দিকে হাত বাড়ালে আপনাকে আমি এখানেই পুঁতে ফেলব। সুমনা হাসির তোরে পড়ল, জিডি করে আসছি, আমার কিছু হলেই তোমার 14 কুষ্টি জেলে পচে মরবে। অমিত আরেক পা এগিয়ে পড়ল, আপনার কোনো প্রকার ভয় আমাকে আগেও কাবু করতে পারেনি, এখনও পারবে না। ফিরে যান ভালোই ভালোই। আমি অবাক হয়ে দেখছি অমিতের বদল রূপ, কত সুন্দর করে বুঝিয়ে কথা বলছে, তাও আপনি সম্বোধনে। কিন্তু মেয়েটা হুঙ্কার ছেড়ে বলে উঠল, এই মেয়েকে কেন বিয়ে করলে? তোমার হাঁটুর সমান একটা মেয়ে, কিসে কম ছিলাম আমি?
ওকে তো পিষে মেরে ফেলতে ইচ্ছে করছে বলেই সুমনা আমার দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু তার আগে অমিত সুমনার হাত ধরে ফেলল আর তার রাগটাকে কোনো রকম দাঁত খিচিয়ে আটকানোর চেষ্টায় বলল, সুমনা ম্যাম, আপনি কেন ভুলে যান? ওটা কোনো বিয়ে ছিল না, শুধুই একটা চুক্তির স্বাক্ষর ছিল। আপনিও তো মানেননি সেই বিয়ে, তাহলে পরবর্তীতে কেন অধিকার চান? এখন আমার বিয়ের পরেই কেন আসলেন, যেখানে আপনার কোনো স্থান নেই? সব কিছু ছেড়ে চলে এসেছি না আমি? আপনি থাকছেন না কেন? আর আমার স্ত্রীকে দ্বিতীয়বার তুই বলার সাহস করবেন না। তাকে আমি ভালোবাসি, তাই তাকে কোনোভাবে আঘাত করলে আপনাকে আমার আসল রূপটা দেখাবো, যা আপনি ছাড়া সবাই দেখেছে। আমি হাঁ করে শুধু শুনছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। অমিত আমাকে ভালোবাসে এই কথাটা বেশ জোরালো কণ্ঠেই তার প্রথম স্ত্রীকে বলল, অথচ আমার কাছে এটাকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বাক্য। অমিতের মতো মানুষ ভালোবাসতে জানে, কিভাবে সম্ভব? কিন্তু এটার সম্ভব অসম্ভবের ফলাফল স্থির রেখে আমি শুনলাম সুমনা মেয়েটা তোড়জোড় করে বলছে, অমিত, আমার হাত ছাড়ো। ঠিক আছে, আমি এই বাচ্চা মেয়েকে কিছু করব না, শুধু তুমি ওকে মুক্তি দিয়ে আমাকে স্ত্রীর সম্মান মেনে নাও। অমিত সুমনার হাতটা ছিটকে ছেড়ে দিয়ে পড়ল, আরে মুক্তি তো আপনার প্রাপ্য ম্যাম, যা বহু আগে দিয়ে এসেছি। আর চৈতি হলো আমার বাপ আচর, নিজের জন্য হলেও ওকে যত্নে আগলে রাখতে হবে এবং সব কিছুর বিনিময়ে তাকে আজীবন আমার মধ্যে আবদ্ধ থাকতে হবে। আমি অবাক হয়ে শ্রবণ করে যাচ্ছি অমিতের মুখের অসম্ভাব্য কথাগুলো। ভেতরে চলছে একান্ত নিজের করে পাওয়ার একটা আশঙ্কাজনক পূর্ণতার ঝড়। অদ্ভুত সুন্দর সেই অনুভূতি। কিন্তু অমিতের মুখে এমন কথা সুমনার গায়ে আরও আগুন ধরিয়ে দিল। সে ভয়ঙ্কর চোখে হাত দুটো নিষ্পিস করতে করতে আমার দিকে তাকালো, মনে হচ্ছে এখনই মেরে ফেলবে যেন। অমিত সুমনার এই দৃষ্টিকে খেয়াল করে তাচ্ছিল্যের সাথে বলল, ওর দিকে এভাবে তাকাবেন না আপনি, আপনার কুদৃষ্টি আমার স্ত্রীর উপরে না পড়ুক। এটা শুনতেই সুমনা কাঁদো কাঁদো চোখে অমিতের দিকে এগিয়ে গেল। আমি যা বুঝতে পারছিলাম, সে অমিতকে জড়িয়ে ধরতে যাচ্ছে, কোনোভাবে হলেও মন গলাতে পারে কিনা। আমার ভিতরে তখনই কেমন যেন একটা ব্যথা অনুভব করলাম, সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু 10 সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম অমিত তার বাম হাত দিয়ে আমার মুখটা তার বুকের সাথে লেপ্টে ধরেছে। আমি আচমকা চোখ খুলে দেখলাম সুমনা ওনার কাছে আসার আগেই উনি আমাকে নিজের কাছে টেনে নিয়েছেন। সুমনা কয়েক পা পিছিয়ে গেল আর অমিত চোখ দুটো একটু নিচু করে আমাকে বলল, চৈতি, তুমি তাকাবে না ওইদিকে। এক অশুভ মানুষের অশুভ দৃষ্টি তোমার উপর পড়েছে, সেটা আমি সামলাবো। বলে উনি আবার সুমনাকে বলল, আপনি শুনুন মিস সুমনা, পৃথিবী উল্টে গেলেও অমিত কোনোদিন আপনাকে মেনে নেবে না, সে আপনি যাই করেন না কেন। অযথা সময় নষ্ট না করে চলে যান, এটা আপনার এবং আমার দুজনের জন্যই মঙ্গলজনক। আমার কাছে এসব স্বপ্ন মনে হচ্ছে। বিশাল দেহী মানুষটার বুক পর্যন্ত কোনো রকম আমার মাথা পৌঁছেছে। আমিও বাধ্য মেয়ের মতো মুখ গুজে আছি। প্রতিটি বাক্য উচ্চারণ করতে অমিতের বুকে যে কম্পন হচ্ছে তা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এমন অপূর্ব সুন্দর আশ্রয় জুটলে দুনিয়ার কোন ভয় আমাকে গ্রাস করবে, আর কোন অশুভ শক্তি আমাকে কাবু করবে? আমি তো সবচেয়ে বেশি নিরাপদ। এদিকে সুমনা আশেপাশে তাকিয়ে দেখলো কিছু দূরে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু কোনো এক অজানা ভয়ে কেউ কাছাকাছি আসছে না। সুমনা তাদের দূরে থাকার রহস্য ধরতে পারল না। এখানে আছে শুধু রফিক আর অমিতের মা। সে কিছুক্ষণ চিৎকার করে মানুষজন ডাকলো, কিন্তু কেউ আসলো না। যার দিকে উদ্দেশ্য করে ডাকতে চায় সেই সাথে সাথে উধাও হয়ে যায়। কেই বা আসবে অমিতের ব্যাপারে নাক গলাতে? অথচ মেয়েটা এখনও বুঝতে পারছে না অমিত মানুষ হিসেবে কতটা নির্দয় আর খারাপ মেজাজের। সুমনা মানুষের সাহায্য না পেয়ে দিশা হারিয়ে ফেলল যেন। এবার সে আমার শাশুড়ির কাছে চলে গেল আর অনুনয় করে বলতে লাগলো, প্লিজ মা, আপনার ছেলেকে একটু বোঝান। শত হোক আমি তার প্রথম স্ত্রী ছিলাম, আমি তখন ওকে বুঝতে পারিনি, ওর সাথে অনেক খারাপ করেছি।
যার ফল এখন ভোগ করছি। প্লিজ শুধু একটি সুযোগ দিতে বলুন। আর আমাদের তো কোনো ছাড়াছাড়িও হয়নি, শুধু একটু দূরত্ব হয়েছিল। আমার শাশুড়ি ভয়ে জুবুথুবু হয়ে আছে, কেননা উনি জানেন যেই ছেলে সুমনা কিংবা তার কোনো ইঙ্গিত শুনলেই হুলুস্থুলুল কাণ্ডতে চারপাশ আতঙ্কিত করে ফেলে, সেই ছেলের সামনে এই মেয়ের সাথে কথা বলাও বিপজ্জনক। সে মাকেও ছাড় দেওয়ার ছেলে নয়। কিন্তু সুমনার অনুরোধ থামছে না, হাতে কাঁধে হাত রেখে বলে চলেছে, মা একটা সুযোগ দিতে বলুন আমায়, আমাকে সাহায্য করুন। অমিত এবার আমার মাথা উঠিয়ে বিরক্ত চোখে একবার সুমনাকে দেখল, তারপর আমার হাত ধরে ঘরে নিয়ে চলল। সুমনা বাইরে আমার শাশুড়িকে এসব বলার অবস্থায় যখন দেখলো আমাকে নিয়ে ভেতরে চলে যাচ্ছে, তখন সে দৌড়ে ভেতরে আসতে চাইল, কিন্তু অমিত গিয়েই সাথে সাথে সামনের দরজা বন্ধ করে দিল। আমি চাপা স্বরে বললাম, আম্মা আইতো না। অমিত তার ঠোঁটে আঙুল দিয়ে বলল, একদম চুপ। তুমি কোনো কথা বললে খবর আছে। আম্মা বাইরে বসে ওই মহিলার কীর্তন শুনুক। আমি এমন অবস্থাতেও আমার ঠোঁটের কোণে এক মৃদু হাসির রেশ বুঝলাম। তাহলে এই মানুষটার ভালোবাসা শুধু আমার না, পূর্বে এই ভালোবাসার আর কোনো ভাগ হয়নি, শুধু একটা দুর্ঘটনা ঘটেছিল। অমিত ভিতরে এসে আমাকে ছেড়ে নিজের রুমে গেল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে ভাবছি নিজেকে এখন এত সুখী মনে হচ্ছে কেন। ঘণ্টাখানেক আগেই না ওনার আচরণে আমি হু হু করে কাঁদছিলাম। আমার একটুও জানতে ইচ্ছে করছে না কিসের চুক্তিতে উনি প্রথমবার বিয়ে নামক কিছুতে আবদ্ধ হয়েছিলেন। শুধু মনে হচ্ছে আমি অপূর্ণ নই। 1.5 ঘন্টা পেরিয়ে গেল। আমি ভেতরে এদিক ওদিক পাইচারি করছি, আর অমিত নিজের বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। একবার জানালা দিয়ে উকি দিয়ে সুমনাকে দেখার চেষ্টা করছি, আবার গিয়ে অমিতকে দেখছি। সুমনা উঠানে পা ছড়িয়ে বসে আছে। পাশে একটা শুকনো গাছের উপর আমার শাশুড়ি গালে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে আছে। রফিককে আশেপাশে দেখা যাচ্ছে না, বোধহয় চলে গেছে। 3 ঘন্টা চলে গেল, দুপুর হয়েছে। অমিতের আজকে দোকানে যাওয়ার কথা থাকলেও এই অবস্থায় আর যায়নি। এদিকে আম্মার কথা ভেবে অমিত উঠে বসল, আমার দিকে তাকিয়ে বলল, এখনও কি সে যায়নি? আর আম্মা? আমি মাথা নেড়ে পড়লাম, না এখনও যায়নি। আর আম্মাও বসে আছে। অমিত হনহনিয়ে গিয়ে দরজা খুলে ডাকল, আম্মা তুমি ঘরে আসো। আমার শাশুড়ি উঠে আসার আগেই সুমনা দৌড়ে আসতে লাগলো। বারান্দায় পা রাখতেই অমিত দরজার বাইরে কাঠের টুলটাকে একটা জোরে লাথি দিয়ে সুমনার দিকে ছুঁড়ে মারল। সুমনা তৎক্ষণাৎ সরে যাওয়ায় সেটা তার পায়ে পড়েনি, কিন্তু চোখ বড় করে তাকিয়ে আছে। হয়তো অমিতের এমন রূপে সে আগে আর দেখেনি। তবুও সে ভয় না পেয়ে বারান্দায় উঠে এসে বলল, তোমার এত বড় সাহস! তুমি আমাকে আঘাত করতে চাইলে? আমি যে এর জন্য তোমাকে নির্যাতন মামলায় ধরিয়ে দিতে পারি জানো? অমিতের চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। সুমনার দিকে এগিয়ে এসে তার গালে সজোরে শক্তিতে একটা থাপ্পড় মেরে বলল, যা গিয়ে যা মন চায় কর। সম্মানের স্থান রাখলি না তুই, আর নির্যাতন সেটা তো তুই করেছিলি আমার উপর। পাক্কা 1.5 বছর আমাকে অমানুষ বানিয়ে দিয়েছিস তুই। আমার এককালের কোমল হৃদয়টাকে পাথরে রূপান্তর করেছিস। তুই এখন অযথা নির্যাতন মামলা দিবি আমার নামে? এর একটা কারণ লাগবে না? আর আমিও মিথ্যা মামলায় ফাঁসার চেয়ে অন্যায় করেই ফাঁসি, তাই না? বলেই গালে হাত বুলাতে থাকে সুমনার 2 গালেই। পরপর আরও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। ফর্সা লাল গাল প্রথম থাপ্পড়ে লাল হয়ে গেলেও পরেরগুলোতে গালে রক্তের ছোপ স্পষ্ট হয়ে গেল। সুমনা কাঁদতে কাঁদতে বলল, তুমি অমিত তো? সুমনার চোখে মুখে এবার ভয় স্পষ্ট। বিড়বিড় করে বলে যাচ্ছে, না না, আমি ভুল জায়গায় এসে পড়েছি। এটাই অমিত হতে পারে না, কোনোভাবেই না। তার গালে অমিতের আঙুলের ছাপ ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে, কিন্তু সে সেই আঘাতের দিকে ভ্রুক্ষেপ না করে বলছে, আমি বিশ্বাস করি না এটা সেই অমিত। প্লিজ আমাকে আমার আসল অমিতের কাছে নিয়ে চলো। পাগলের মতো সুমনা বিলাপ করছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তাকে ধরতে যাওয়ার সাহসও পাচ্ছি না। আমার শাশুড়িও এখানে নীরব দর্শক।
সুমনার প্রতি কোনো প্রকার দয়াশীলতার লেশমাত্র দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তিনি নিজেও সুমনার উপর ক্ষুব্ধ। হয়তো তার সম্পর্কে উনি কিছুটা হলেও জানেন। তবে আমার কেন জানি মায়া লাগছে। কখনো স্বচক্ষে কারো দ্বারা কাউকে আঘাত পেতে দেখিনি বলে হয়তো। একটু সাহস সঞ্চয় করে নিজের স্থির পাটা একটু বাড়াতে যাব, তার আগে অমিত আমার হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে আমার বাহুতে ধাক্কা দিল। ইশারা করলো ভেতরে যেতে। তারপর আম্মাকে এক হাতে আর আমাকে অন্য হাতে ধরে ভেতরে ঢোকালো আর দরজার দুই কপাটে ধরে পড়ল। আবার দরজা খুলে যদি আপনার মুখ দেখতে পাই তাহলে ভালো হবে না বলে দিলাম। সুমনা চোখ তুলে পড়ল। এতক্ষণ কি আমার সাথে ভালো হয়েছে? অমিত বিরক্তিকর গলায় বলল, ভালোই ভালোই চলে গেলে ভালোই হতো। বলেই অমিত আওয়াজ করে দরজা বন্ধ করে দিল। ভেতরে গিয়েই বলল, চৈতি, খিদে পেয়েছে, খাবার দাও। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আপনি খাইবেন এখন? দুপুরের লেগে কী রাঁধছিলেন? আম্মা মাথা ঝাঁকিয়ে বলল, সকালের রান্দা ভাত আর পুঁটি মাছের ঝোল, এইসব অমিত খাইবনি। আমি ভিতরে আইতে পারলে এতক্ষণে রাঁধতাম। অমিত আম্মার দিকে তাকিয়ে বলল, যা আছে তাই দিক, সমস্যা নেই, তুমিও আসো আম্মা। আমার শাশুড়ি পেছনে একবার তাকিয়ে ভেতরে চলল। সুমনার কান্নার আওয়াজ ভেতর থেকেও শোনা যাচ্ছে, কিন্তু অমিতের সেদিকে কোনো খেয়ালই নেই। চুপচাপ সুন্দর মতো খেয়ে রুমে চলে গেল। এদিকে এতক্ষণ সুমনার ব্যাপারে জানার ইচ্ছে কমে থাকলেও এখন কেন জানি অমিতের ব্যাপারে জানার ইচ্ছে তীব্র হয়েছে। ওর খারাপ চরিত্রের সূচনাটাকে কেমন যেন গোলমাল মনে হচ্ছে। নিশ্চিত এটা জন্মগত নয়, কোনো কারণে সে এমন রূঢ় মানসিকতার হয়েছে। সেটার পিছনে সে সুমনার হাত আছে সেটা আমি বুঝতে পারছিলাম। তাই খুব জানতে ইচ্ছে করছে পুরো ব্যাপারটাকে। কিন্তু এই ব্যাপারে অমিতকে প্রশ্ন করা যাবে না। একে তো সুমনার নাম শুনলেই তেলে বেগুনে হয়ে ওঠে, অন্যদিকে ওনার আবার সকাল থেকে মেজাজ গরম হয়ে আছে। আমি এদিক ওদিক ঘুরতে থাকলাম। গ্রামের বাড়িগুলোতে দিনের বেলায় সামনের দরজা বন্ধ থাকলে দম বন্ধ লাগে, মনে হচ্ছে কবরে আছি। একে তো চৈত্র মাস, তপ্ত রোদ্দুর, সেখানে আবার বৈদ্যুতিক আলোয় ঘরবন্দি। এই আলোটা দিনের বেলা চোখের জন্য ঠিক পোষায় না। সুমনার ব্যাপারে আম্মা কিছু জানতো কি না জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু ওনার বেরসিক গম্ভীর মুখ দেখে সেটা করতে ইচ্ছে করছে না। কি না কি জবাব দিয়ে বসেন। আমি খেয়াল করছিলাম অমিতের চেয়ে উনিই বেশি গাম্ভীর্য ভাব করে আছেন। আমি কয়েকবার সুমনার গুনগুনিয়ে কান্না শুনলাম। তারপর কোনো উপায়ন্তর না দেখে ভাবলাম অমিতের কাছেই যাই। আমি আমার শাশুড়ির রুম পেরিয়ে যেতে চাইব, তখনও উনি আমাকে ডেকে বললেন, বউ ভিতরে আইও। আমি যেতেই উনি বললেন, চৈতি, জানো সুমনা ক্যাডা? আমি উৎসুক দৃষ্টিতে বললাম, না ক্যাডা? তিনি বললেন, সুমনারে অমিত ক্যারে আপনি আপনি কইরা ম্যাডাম কইতাছিল, হেডা জানো? আমি একটু ভেবে বললাম, মালিক আসিল না কি তা? উনি হেসে বললেন, না, মালিকের মাইয়া আসিল। আমি অবাক হয়ে বললাম, উনি তো বাঙালি। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, এরাও প্রথম প্রবাসী আসিল, তবে মেলা আগেই ওইখানকার নাগরিকত্ব পাইয়া গেছে। মেলা বড় লোক, মেলা মানুষ হ্যাগো ওইখানে কাম করে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। কি বলে এসব? এমন একটা মেয়ে এমন জায়গায় এসে কান্না করছে, আর অমিত এত মারাত্মক, কতটা নির্দয় ব্যবহার দেখাচ্ছে। আমি আরও কিছু জানতে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি বলল, আমারে তেমন কিছু জানাই নাই, অল্প অল্প হুনছি মানুষের কাছে। ক্যারে জানি মনে কয় ওর সাথে খুব খারাপ করছে। দেশে আউনের পরেই আমি আমার ছেলেরে চিনতে পারতাছিলাম না। শুধু একবার জিগাইছিলাম, তুই নাকি বিয়া করছিলি? অমনি ডাইনিং টেবিলটা উল্টাইয়া নিচে ফেলে কইছি, আরেকদিন বিয়া করছিলি শব্দটা কইলে হ্যার বানানো এই বিডা নিজ হাতে কুপাইয়া ভাঙ্গা নাকি বাড়িতে যাইব কা। আগের বিয়ার কথাটা কইলেই অমিত নিজের হুঁশ হারাইয়া ফেলে। এটা শুনে আমি যেন কি একটা ভাবলাম। তারপরই বললাম, আম্মা আপনার মোবাইলটা একটু দেইন না, বাড়িতে ফোন দিমু।
উনি হাত বাড়িয়ে ওনার বাটন ফোনটা আমাকে এগিয়ে দিল। আমি আব্বার নাম্বারে ফোন লাগালাম। জানি আব্বা ক্ষেত থেকে না ফিরে থাকলে মোবাইল আম্মার কাছেই আছে। রিং বাজার কিছুক্ষণ যেতে আম্মা রিসিভ করে বলল, হ্যালো। আমি আস্তে আস্তে বললাম, আম্মা আমি চৈতি, নাফিস কি ঘরে আইছে? আম্মা বলল, হ একটু আগেই আইছে, এই হ্যাঁ নিয়ে আসে। আমি আমার শাশুড়ির দিকে একবার তাকিয়ে বললাম, আম্মা হ্যার কাছে একটু দিবা? আম্মা নাফিসের কাছে দিতে চাইলে সে বারণ করলো, কিন্তু আম্মা জোর করে ওর হাতে দিল। আমি বেশ ইতস্ততা জমিয়ে পড়লাম। নাফিস, বিয়ার দিন তোর দুলাভাই যে তোর দিকে থালা ছুঁড়ছিল, তখন তুই কি কিছু কইছিলি? নাফিস রাগের সাথে বলল, না কিছু কই নাই। আমি আবার বললাম, মনে কইরা দেখ। নাফিস 10 সেকেন্ড পরে বলল, হ কইছিলাম, নিজের বিয়াতে যেমন খাইতাছেন, জামাই বেটারে তো নতুন লাগতাছে না। আর এইটা বলার লগে লগেই স্প্রে মারছিলাম। আমি বিরাট একটা দম নিয়ে বললাম, বুঝলাম ক্যারে এই কাম করছিল তখন। নাফিস আর কিছু বলার আগেই আমি কেটে দিলাম। অমিত যে কোনো ক্রমে সুমনার কথা মনে হলেই রেগে যায়। তাহলে নাফিসের সাথে খারাপ আচরণ করার কারণ এটাই ছিল। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়েছিল। দুজনের কথায় বিষয়টা হয়তো বুঝে নিয়েছেন, তাই আর প্রশ্ন করেননি। আমিও এরপর অমিতের রুমে গেলাম। অমিত ঘুমাচ্ছে। এখন তাকে তুলনামূলক শান্ত লাগছে। না, সুমনার নাম শুনেই রেগে ওঠা মানুষটা বাইরে সুমনার রেখেও যে এতটা আরাম করছে সেটা জটিল বিষয়। আবার এমনও হতে পারে সুমনাকে এই অবস্থায় দেখে ওনার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করছে, একটা প্রতিশোধ পরায়ণ অনুভূতি যাকে বলে। আমি কিছু না বলে পায়ের দিকে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। রাত 9টা। এখনও দরজা খোলা হয়নি। সুমনাও দরজা থেকে যায়নি। আর ওকে সাহায্য করতেও আশেপাশের কেউ এগিয়েও আসেনি। কেউ যে আসবে না সেটা আমরা সবাই জানি। আমরা 3 জন খেতে এসেছি। দরজার ওপাশ থেকে এদিকে আমাদের অস্তিত্ব বুঝেই সুমনা জোরে জোরে কাঁদতে থাকলো। খাওয়ার মধ্য সময় সুমনা বলতে লাগলো, সারাদিন ধরে উপোস আমি, একটু খাইতে দাও অমিত। আমার মতো তুমিও আমার উপর এতটা নির্দয় হইও না, এমন করলে আমি বাঁচব না। অমিত কানেই নিচ্ছে না এসব। খাওয়া দাওয়া শেষ, আমি টেবিল গোছাচ্ছি। আর অমিত রুমে চলে যাবে এমন সময় সুমনা জোরে জোরে বলল, অমিত জানো, ওহম মারা গেছে। আমার ছেলেও আমার উপর অভিমান করে চলে গেছে, আর আমার স্বামীও। অমিত এটা শুনতেই চকিত চোখে দরজার দিকে তাকালো। আমিও আঁতকে উঠলাম। ছেলে মানে? অমিত আমার দিকে তাকিয়ে দেখলো মুহূর্তে আমার চোখ জলে চিকচিক করছে। কি বুঝে যেন সে আমার মাথায় হাত রাখলো আর আস্তে আস্তে বলল, ওহম সুমনার অবৈধ সন্তান ছিল, যার দায়ভার চাপানো হয়েছিল আমার উপর। সুমনার অবৈধ সন্তানের দায়ভার অমিতের উপর চাপিয়ে দিয়েছিল। কথা শুনতেই আমার বুক আরও বেগতিক রকম ধুকধুক করে উঠল। আমি মাথা তুলে অমিতের দিকে তাকিয়ে আছি। অমিত একটা হাত দিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর আশ্বস্ত হওয়ার ইশারা করছে। বাইরে থেকে সুমনা এখনও বলছে, অমিত তুমি শুনতে পাচ্ছ? শুনছো? আমার ওহম আমাকে ছেড়ে চলে গেছে। তোমার চলে আসার কয়েক মাসই সে আমাকে পুরোপুরি একা করে চলে গেল। সবাই আমাকে এমন একা করে দিচ্ছে কেন? অমিত কোনো শব্দ করছে না, দরজায় দাঁড়িয়ে শুনছে। হাতটা এখনও আমার মাথা থেকে সরায়নি। সুমনা দরজায় হাত দিয়ে আস্তে আস্তে ধাক্কাচ্ছে আর বলছে, আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। অমিত এটা শুনতেই পা সরালো। আমার মাথা থেকে হাত সরিয়ে বলল, রুমে চলো চৈতি। আমি একটু ইতস্ততার সহিত বললাম, কই তাহুম? আমার সাথে। অমিত একটু চোখ ঘুরিয়ে বলল, যেখানে ইচ্ছে, তবে চাইলে আমার সাথে আসতে পারো। বলেই হনহন করে চলে গেল। আমি আম্মার রুমের দিকে একবার তাকালাম, তারপর তাকালাম অমিতের চলে যাওয়ার দিকে। তারপর ধীরে ধীরে ওনার পিছুই নিলাম। অমিত ভিতরে গিয়ে পাখা অন করে ফ্লোরে বসে পড়ল। আমি রুমে যেতেই অমিত মৃদু হাসল। আমি প্রথমবারের মতো অমিতের মুখে হাসি দেখলাম, একটা স্বচ্ছ নির্মল হাসি। আমি গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে ওনার থেকে একটু দূরত্ব নিয়ে বসলাম।
আমি বসতেই অমিত বিছানার দিকে তাকিয়ে পড়ল। খাট থেকে একটা বালিশ দিবে? আমি আবার উঠলাম, সাইডের বালিশটা ওনাকে দিয়ে আবার বসলাম। অমিত আমার দিকে তাকিয়ে নিচে শুয়ে পড়ল। উপরে ঘূর্ণায়মান ফ্যানটার দিকেই এখন তার নজর। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে অমিত চোখ ফিরিয়ে বলল, উপরে চলে যাও তুমি। আমি আস্তে আস্তে বললাম, আপনি এখানে থাকবেন? অমিত এবার দাঁত বের করে হাসল। ভয়ঙ্কর সুন্দর তার হাসি। বিয়ের পরে আজই তাকে হাসতে দেখলাম আমি। সে হাসতে হাসতে বলল, আমার এত ভালো লাগছে কেন বলতে পারো? আমি মাথা নাড়িয়ে বললাম, না, কেন? অমিত হাত বাড়িয়ে বলল, এখানে আসো। আমি হাসি মুখে ওনার কাছে গেলাম। উনি আমার ডান হাতটা ধরে নিজের বুকের উপর রাখলেন আর উপরে তাকিয়ে হাসতে হাসতে বললেন, প্রকৃতির অপূর্ব সুন্দর প্রতিশোধ দেখে আমি চুপ করে রইলাম। অমিত ভ্রু কুঁচকে পড়ল, আমাকে তুমি অনেক ভয় পাও? আমি এবার হেসে ফেললাম। ভ্যাবাচাকা খেতে খেতে বললাম, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। অমিত আমার হাতটা ছেড়ে তার সেই হাতটায় ফ্লোরে ছড়িয়ে দিয়ে বলল, এখানে মাথা রাখো, তোমাকে আজ গল্প বলবো। আমি ডানে বায়ে না তাকিয়ে খুশির সাথে ওনার হাতের উপর মাথা রাখলাম। অমিত একবার আমার দিকে তাকিয়ে আবার উপরে বরাবর তাকালো। একটু দম নিয়ে বলতে লাগলো, কোনো রকম খেটে খাওয়া পরিবারের সন্তান ছিলাম আমি। আমার আর আমার বোনকে ছোট রেখেই আমার বাবা মৃত্যুবরণ করেছিলেন। তখন আমার বয়স মনে হয় 10 কি 11। আমার বোন অরুণার বয়স তখন 4 কিংবা 5 হবে। দরিদ্র পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন যখন বিলীন হয়ে যায়, তখন পরিবারে বাকি মানুষগুলো বুঝতে পারে জীবন আসলে কি। আমরাও বুঝতে পারছিলাম। বাবার মৃত্যুর পরে কয়েকদিন পাড়া প্রতিবেশীরা আমাদেরকে দয়া করেছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই টের পেলাম সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। রোজ রোজ কে দয়া করবে? স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমরা অনাহারে মারা যাব। ঘরে চাল নেই, বাজার করার মতো টাকা নেই। আমাদের জগৎ থেমে গিয়েছিল, কিন্তু পেট তো আর থেমে যায় না। সেদিন সারাদিন আমরা উপোস ছিলাম। বিকেলে শুনলাম পাশের গ্রামের মিলাদের পর ফিরনি দেবে। ছুটে গেলাম সেখানে না খেয়ে পলিথিনে করে নিয়ে আসলাম ঘরে। 3 জন মিলে সেই খাবারটুকু দিয়েই রাত পার করলাম। আম্মা চাইছিল মানুষের বাড়িতে কাজ করবে, কিন্তু আমি দেই নেই। বলেছিলাম একজন পুত্র থাকতে মা কেন বাইরে কাজ করবে? মা অসহায় ছিল তখন। পরের দিন সকাল থেকেই ঘুরতে থাকলাম কিভাবে ভিক্ষা ছাড়া কয়েকটা টাকা আয় করে কিছু খাবার কিনতে পারবো। ঘুরতে ঘুরতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। হঠাৎ শুনলাম মেম্বার বাড়িতে দিঘি কাটছে। সিদ্ধান্ত নিলাম মাটি কাটবো। চলে গেলাম সেখানে। প্রথমবার এইটুকু উঠতি বাচ্চা আমি হাতে কোদাল তুলে নিলাম। আমার কাজ কারোরই পছন্দ হচ্ছিল না। সারাদিন কাজ করেও সবার তুলনায় সেদিন অর্ধেক টাকা হাতে ধরিয়ে দিয়েছিল মেম্বার সাহেব। তাও আমি খুশি ছিলাম। বাজার থেকে 1 কেজি চাল আর ডাল নিয়ে ফিরলাম। আম্মা আমার হাতের দিকে তাকিয়ে সেদিন কাঁদছিল খুব। তবে তখন যাবতীয় চিন্তা ছেড়ে দিয়েছিলেন আমার উপরই। আমি চারদিকে কাজের উপর হন্যে হয়ে ছুটতাম। মানুষের জমিতে হাল চাষ, চারা রোপণ, ধান ভানা, ধান কাটা, আরও টুকটাক যত কাজ পেতাম সব করতাম। স্কুলেও আবার ভর্তি হয়েছিলাম। ক্লাস করতাম না। রাতে অল্প স্বল্প লেখাপড়া করেই পরীক্ষা দিতাম। একটা সময় মানুষের জমি জমা রেখে কিংবা ভাগে চাষ করতাম। পরিবার চালিয়েও টাকা বাঁচাতো তখন। পরবর্তীতে কিছু করার জন্য জমাতে লাগলাম। আমি 20 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছিলাম। অবশ্য 2 বারে পাশ করতে হয়েছে। আগের বছর নির্বাচনীতে ফেল করায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। 8-9 বছরে আমার অক্লান্ত রোজগারের সব বাড়তি টাকা আম্মার কাছে ছিল। ম্যাট্রিক পাশের পরে আম্মাকে জিজ্ঞাসা করলাম, মোট কত টাকা হইছে? আম্মা বলতে পারেনি, কেননা উনি শুধু টাকাটা রেখেই দিতেন, কখনো হিসাব করতেন না। মজার ব্যাপার কি জানো চৈতি? সেদিন টাকাগুলো গুনে জীবনের সবচেয়ে বড় আনন্দের ধাক্কাটা খেয়েছিলাম। প্রায় 3 লক্ষ টাকা জমে গেছে। আম্মা মাটির নিচে একটা বাক্সে এগুলো রাখত।
সেই টাকা একসাথে দেখেই আমার লোভ হলো দেশে না থেকে বিদেশে চলে যাওয়া উচিত, এতে ভালো উন্নতি করতে পারবো। আমি ওনার কথার মধ্যে বলে উঠলাম, 20 থেকে 21 বছরে বিদেশ গেছিলেন আপনি? না মানে হয়তো আইসেন তো মাত্র কয়েক বছর হইল। অতদিন কি সুমনাদের বাসায় আসিলেন? অমিত আমার দিকে তাকিয়ে হাসল, অপর হাতটা দিয়ে কপাল ছুঁয়ে পড়ল। হ্যাঁ, জীবনের 10 বছর বিদেশে কাটিয়েছি, তবে সুমনাদের বাসায় নয়। তারপর অমিত আবার বলতে লাগলো, তারপর আমি আম্মাকে বলে বিদেশে যাওয়ার জন্য মন স্থির করি। একটা কোম্পানিতে কাজ করার আশাতেই ভিসা রেডি হয়। প্রথম 2 বছর কোম্পানিতেই ছিলাম, কিন্তু বেতনে সন্তুষ্ট হতে পারছিলাম না। ড্রাইভিং শিখলাম, ইলেকট্রনিক্স নিয়ে প্রশিক্ষণ নিলাম। কোম্পানিতে থেকেও আমি ইলেকট্রনিক্সের টুকটাক কাজ করে বাড়িতে টাকা আয় করতাম। গ্রামে 2টা জমিও কিনলাম। ভালো জায়গায় বোনের বিয়ে দিলাম। বোনের জামাইকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে অবস্থানে 4.5 বছরের মাথায় শুনলাম একটা বাঙালি পরিবারের ব্যক্তিগত এবং বিশ্বস্ত বাঙালি ড্রাইভারের সন্ধান করছে, যেটার বেতন আমার কোম্পানির বেতনের চেয়ে দ্বিগুণ। ওভারটাইম কাজেরও দরকার নেই, আর সেখানেও দিনের কয়েক ঘন্টা কাজ করলেই যথেষ্ট। তারপর কাগজপত্র আর বিভিন্ন জনের সাহায্য নিয়ে পৌঁছালাম সেখানে। আমি বেশ মনোযোগ দিয়ে সুমনার ব্যাপারে শুনতে কান পেতে আছি। অমিত বলছে, সেখানে গিয়ে বুঝলাম আমার কাজটা বেশ আরামদায়ক। শুধু বাড়ির লোকদের বাইরে যাওয়ার সময় হলেই গাড়ি নিয়ে বের হতে হবে। সুমনা তখন ইউনিভার্সিটিতে পড়ছে, প্রায় শেষের দিকেই ছিল তার পড়ালেখা। আমি প্রথম 2-1 বার যখন ওকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিলাম, তখনও সব ঠিক ছিল, কিন্তু কয়েকদিন যেতেই বুঝতে পারলাম সে আমাকে ড্রাইভার হিসেবে মানতে পারছে না। নানা রকম অশ্লীল গালাগাল করে। আসলে আমার জন্য প্রথম সে তার কাজগুলো করতে পারতো না। আমার তখন বেশ হজম শক্তি ছিল, সেটা এতটাই প্রবল যে সুমনার সব কুকীর্তি নিজ চোখে দেখেও চুপ থাকতাম। ওর কয়েকটা ছেলে ফ্রেন্ড ছিল, আমার সামনেই ওদের খোলামেলা চলাফেরা দেখতাম। ও নেশাও করতো, তবুও নিজের মতো করেই কাজ করছিলাম। মনে হতো আমার কাজটাই সব, ওদের যা ইচ্ছা ওরা করুক। একজনের সাথে সুমনার গভীর সম্পর্ক ছিল, বলতে গেলে আমি বুঝতাম ওদের সম্পর্কটা অতি জঘন্য ছিল। এসবের ভিড়েও 1 বছর পার হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন গাড়ি নিয়ে বাসায় ফেরার পথে সুমনাকে অনেক কাঁদতে দেখি। বিষয়টা তখন বুঝতে পারিনি, কিন্তু আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুতেই সুমনার বাবা আমাকে আধশোয়া অবস্থায় গিয়ে একটা লাথি মারলেন। আমি হুড়মুড় করে উঠে বসার পরে কলার ধরে এক নাগারে 10টা থাপ্পড় মারলেন। এতটাই জোরে থাপ্পড়গুলো দিয়েছিলেন যে উনি নিচে বসে পড়তে বাধ্য হন। আমি তখনও অপরাধ বুঝিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুমনা প্রবেশ করে। তখন আমার কাচের পানির জগটা আমার মাথায় ছুঁড়ে পড়ল। ফকিন্নির বাচ্চা, স্বীকার কর, এই সর্বনাশ করার পিছনে তোর স্বার্থ কী? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, তবে বুঝতে পেরে গিয়েছিলাম আমাকে কোথাও ফাঁসাতে চাচ্ছে। চৈত্র মাস পেরোনোর পথে, আর এ সময়কার সকাল বেশ বিস্ময়কর। শেষ রাত অবধি গরমের প্রভাব থাকলেও ভোরের দিকে মুগ্ধকর ঝিরিঝিরি বাতাস সব কিছু ভুলিয়ে দেয়। এই তো আমরা এই মুহূর্তে সব কিছু ভুলে গেছি। অমিত ভুলে গেছে রাতের হাউমাউ করে কান্নাগুলো। আমি আর অমি জানালা দিয়ে ভোর দেখেছি। এটা আমাদের একসাথে প্রথম সূর্যোদয়, সংসার জীবনের মইও বলা চলে, যার সূচনায় দুজন একসাথে পা রেখেছি আর একসাথেই বেয়ে উঠব। নিজেকে কখনো এতটা সুখী মানুষ হিসেবে দেখতে পারবো কল্পনা করিনি। আমি বাইরে তাকিয়ে আছি আর অমিত আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি চললাম রান্নার আয়োজন করতে। এখনও সামনের দরজা খোলা হয়নি। আমার শাশুড়ি ধোয়ার কাজ করছে। আমি যেতেই উনি বললেন, বউ, দরজা কি তা খুলতাম না? আমি মাথা নাড়িয়ে বললাম, উনিই জানেন ভালা। আমার শাশুড়ি আর কিছু বললেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করে তরকারি কাটলাম, রান্না করলাম, কিন্তু বাইরের কোনো সারা শব্দ পেলাম না। আগ বাড়িয়ে দরজাও খুলতে গেলাম না।
9টার দিকে অমিত খেতে আসলো। এসে সে চুপচাপ ছিল এমনও নয়, খেতে খেতে অনেক কথা বলছিল, কিন্তু তবুও আমরা সুমনার সারা শব্দ পেলাম না। খাওয়া দাওয়ার পরে অমিত বাইরের দিকে জানালা খুলে দিল। দেখলো বারান্দায় কাউকেই দেখা যাচ্ছে না। এটা দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, মনে হয় সুমনা চলে গেছে। চৈতি, আমি দোকানে যাব, দুপুরে আসব, কিছু হলে আম্মার মোবাইল থেকে কল দিও। আমি একটু ইতস্তত হয়ে বললাম, আপনার ফোনটা তো ভাঙ্গা ফেলছিলেন, তাইলে কেমনে ফোন দিমু? অমিত রুমের দিকে অগ্রসর হতে হতে বলল, কিনবো আর কি, বাজারে গিয়ে। সিম তো ভেঙে যায়নি, আর নাম্বার আম্মার মোবাইলে সেভ আছে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। উনি রুমে গিয়ে তাড়াহুড়ো করে শার্ট পরিধান করলেন। তারপর আমার মাথায় হাত রেখে মুচকি হাসির সাথে বললেন, ভয় পেও না, সুমনা আসলেও ভেতরে আসার সুযোগ দেবে না, দরজা বন্ধ করে রাখবে। আমি চুপচাপ সেটা তো সম্মতি দিলাম। অমিত দ্রুত পায়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বের হলো। সুমনাকে আশেপাশে দেখা যাচ্ছে না, আর পেছনে তাকিয়ে বলে দিল, দরজা বন্ধ করে দাও। আমি ওনার যাওয়া শেষে দৃশ্য পর্যন্ত দরজা বন্ধ করব না বলে দাঁড়িয়ে রইলাম। অমিত আড়াল হতেই আমি হাসি মাখা মুখটা মলিনতার চাদরে ঢেকে দরজা বন্ধ করতে যাব, তখনই আমি আটকে উঠলাম। সুমনা, তাও আমার সামনাসামনি এসে দাঁড়িয়েছে। এত দ্রুত কোথা থেকে বের হলো? আর সে কি অমিতের যাওয়ার অপেক্ষা করছিল নাকি? আমি বুঝতে পারলাম না। আমি অমিতের কথা মনে হতেই দরজা বন্ধ করতে যাব, তখন সুমনা দরজা ঠেলে জোরে ভেতরে প্রবেশ করে ফেলল। কারো বাধাকে পরোয়া না করে একদম রান্নাঘরে ছুটে গেল। আমি বড় বড় চোখ করে ওর পিছু নিচ্ছিলাম। সুমনা নিজে নিজেই হাঁড়ি পাতিল ঘেটে খাবার খেতে শুরু করলো। 10 দিনের অনাহারীর ন্যায় তার খাবারের ধরন। আমি কোনো বাধা দিতে পারলাম না। আম্মাও চুপ করে আছে। ওর খাওয়া শেষে হতেই সে একটা বিশাল ঢেকুর তুলে বলল, অল্পের জন্য বেঁচে গেলাম, মরেই যাচ্ছিলাম আমি। বলেই সে আবার অদ্ভুতভাবে ডুকরে কেঁদে উঠল। কান্নার মধ্যে বলতে লাগলো, আমি 1.5 দিন কিছু না খেয়েই এমন পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। তাহলে অমিত 4.5 দিন কিভাবে ছিল? আমি চুপ করে দেখছি আর শুনছি। কিন্তু সুমনার এই কথায় আম্মা অবাক হলেন। ওর কাছে বসে জিজ্ঞেস করলেন, আমার অমিত 4.5 দিন না খাইয়া আসিল মানে কি তা? সুমনা কাঁদো কাঁদো চোখে বলল, আমি ওকে খেতে দেইনি, ওর রুমে তালা মেরে চলে গিয়েছিলাম। আমি সব কিছুই জানি, তাই কোনো প্রশ্ন করছিলাম না। কিন্তু আম্মা এসব শুনে ভারাক্রান্ত হয়ে উঠলেন। উল্টো আবার প্রশ্ন করলেন, ক্যারে দরজা বন্ধ করে রাখছিলা ক্যারে? কই গেছিলা? সুমনা চোখ তুলে বলল, হৃদের জন্য। সেবার বাবা মা দেশে আসছিলেন 1 মাসের সফরে। আমি প্রতিদিন লুকিয়ে হৃদের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করছিলাম, তাই অমিতকে আটকে হৃদের বাসায় চলে গিয়েছিলাম। আম্মা আস্তে আস্তে বলল, হৃদ কেডা? সুমনা চোখের পানি মুছতে মুছতে বলল, ওহমের বাবা। আম্মা আবার প্রশ্ন করলেন, তখন অমিতের লগে বিয়া হয়েছিল? সুমনা একটু হাসির চেষ্টায় বলল, হ্যাঁ, তার 2 মাস আগেই বিয়ে হয়েছিল। ওহমের বাবার দায়ভার চাপিয়ে দিয়েছিলাম অমিতের উপর, কারণ হৃদ বাচ্চার দায় নেবে না এবং বিয়ের জন্য সময় চায় 4 বছর। কিন্তু আমি ওহমকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। সেটার জন্য বুদ্ধি পেলাম আমাদের ঘরের সহজ সরল ড্রাইভারের উপরে চাপিয়ে দেওয়াকে। কেননা ড্রাইভারকে বিয়ে করা না করা তো সমান, কেননা সে আমাদের কথার গোলাম। আর মনে হলো এটা করলে আমি হৃদকে পাবো, সন্তানও বাঁচবে। আর হৃদ তো জানেই ওহম তার সন্তান। পরে যখন ওর বিয়ের অবস্থান পাকা হবে, তখন অমিতকে একটা সাইনের আজীবনের জন্য ছেড়ে দিয়ে চলে যাব হৃদের কাছে। আমার বাবা অমিতকে এই অপরাধে অনেক মেরেছিল, তার সাহসের উপর ক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিলেন। দরিদ্রতা ছাড়া ওর মধ্যে খারাপ কিছু তো দেখিনি। কিন্তু আমি মানিনি। আমার অত্যাচারে অমিত জর্জরিত ছিল। বাসায় ছিলাম আর ওর উপর কোনোভাবে আঘাত করিনি, এমন একটা দিনও ছিল না। চাচ্ছিলাম এবার সরে যাক।
বাচ্চার দায়ভারে তো আর আমাকে জবাবদিহি করতে হবে না। অমিত সব সহ্য করেও কেন জানি চুপ ছিল। ওর বেতন কমিয়ে দিলাম, খাবার ঠিকঠাক ছিল না, তারপর তো আঘাত আসেই। আর আমি ব্যস্ত ছিলাম হৃদকে নিয়ে। কিন্তু বাচ্চা ডেলিভারির 4 মাস আগে থেকে হৃদের সাথে দেখা হওয়া বন্ধ হয়ে যায়। আর আমি বিরক্ত হতে থাকি অমিতের উপর। তাতে খারাপ আচরণের পরিমাণ যেন কয়েক গুণ বেড়ে গেল। এর অবশ্য কারণ ছিল, যেটা হলো আমি শুনেছিলাম হৃদ অন্য কারোর সাথে ঘোরাফেরা করছে, আমার খোঁজ খবরও নিচ্ছে না। এইটুকু বলার পরপরই আমার শাশুড়ি কানের দিকে এলো পাথারি একটা থাপ্পড় মারলেন সুমনাকে। থাপ্পড়ের ঝাঁকিতে অর্ধেক চুল এসে তার মুখে ঢেকে দিল। সুমনা তবুও স্বাভাবিক চোখে তাকালো। আমার শাশুড়ির নাকের ডগা লাল হয়ে গেল। কাঁপতে কাঁপতে বললেন, অসভ্য, আবার বড় গলায় কইতাছি সেসব। আমিও তো উত্তর মিলাতে পারিনি। আমার ফুলের মতো ছেলেটা পর্যন্ত কাটার রূপ নিল কেন? তারপর বল, আর কি করছিস? তোকে পুলিশে দেব আমি। সুমনা হাসল, আর তীব্র হাসির সাথেই বলল, বউ শাস্তি পেয়ে গেছি আমি, আর কোনো শাস্তির পরোয়া করি না এখন। আমাকে হৃদও ছেড়ে গিয়েছিল, আর তখন সে এলোমেলো সময়ে অমিতের উপর আরও অত্যাচার করেছিলাম, আরও খারাপ আচরণের শিকার হচ্ছিল সে। কিন্তু অমিত তখনও ধৈর্যশীল ছিল। সে ওহমের ঠিকঠাক যত্ন নিত, আমার যা যখন লাগবে সব উপস্থিত রাখত। আমি ভেবেছিলাম অমিত সবসময়ই বুঝি এমন থাকবে, ভীষণ সস্তা আর অবহেলায় ওকে রোজ ক্ষত বিক্ষত করার মাঝে হঠাৎই একদিন দেখলাম অমিত নেই। অমিত কোথাও নেই। না না, তখনও আমি অমিতের শূন্যতা বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম কয়েকদিন পরে, মা যখন স্ট্রোক করে মারা গিয়েছিল, আর তখন বাবাও সুন্দর মতো আরেকটা বিয়ে করে নিয়েছিল। দুনিয়ায় আমার বলতে আর ওহম ছাড়া আর কাউকেই দেখছিলাম না। ঘরে ভালো মতো ঠাঁই পাচ্ছিলাম না। ওই নতুন মায়ের সব খবরদারি চলতো। তখন শুধু মনে হতো অমিতের উপর করা প্রতিটা আঘাতের কথা। আমি রাত বিরেতে অমিতকে স্বপ্নে দেখে কেঁদে উঠতাম, তন্ন তন্ন করে খুঁজে চললাম শুধু প্রায়শ্চিত্ত করতে, কিন্তু ওকে আর পাইনি। আমার সেই করুণ অবস্থায় আমার ওহমও এক কঠিন রোগে আক্রান্ত হয়। কয়েকদিনের ব্যবধানে সেও আমাকে ছেড়ে চলে যায়। শুধুমাত্র বাবা ছিল, যেও কিনা থেকেও নাই হয়ে গেছে। নতুন মায়ের কথায় উঠবোস করত। বৃদ্ধ বয়সে 25 বছরের মহিলা বিয়ে করেছিল সে। আমার চেয়েও ওই মহিলার বয়স কম ছিল। বাংলাদেশি এক প্রবাসীকে বিয়ে করেছিলেন। এদিকে অমিতের জন্য পাগলের মতো চারিদিকে ছুটতে লাগলাম, কোনো দিশা পাইনি। শেষ পর্যন্ত অনেক খোঁজ নিয়ে সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে আসব। মনে হচ্ছিল হয়তো অমিতের অভিশাপই আমি এমন অভিশপ্ত জীবনের সম্মুখীন হয়েছি। এখন আর পায়ে পড়ে যদি একটু করুণা পাই তাহলেও আমি শান্তি পাব। কিন্তু এসে দেখলাম না, সব অন্যরকম হয়ে গেছে। অমিত আর অমিত নেই, একটা পাথর হয়ে গেছে সে। অবশ্য এর জন্য আমিই দায়ী। একটা ভালো মানুষের মস্তিষ্ক আমি কুলুষিত করে ফেলেছি। ও আমাকে জীবন গেলেও ক্ষমা করবে না, আর সেটা সারা রাতে উপলব্ধি করে ফেলেছি আমি। বলেই সুমনা থামল। আমি আস্তে আস্তে বললাম, আপনারে আমার দেখলেও উনি কিরম মাথায় রাগেন আল্লাহ ভালো জানে। সুমনা আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো, আমার গালে একটা হাত রেখে বলল, তুমি বড় ভাগ্যবতী। আমি আর অমিতের সামনে আসব না, কেননা তার জীবনকে দ্বিতীয়বার নরক বানানোর অধিকার নেই। না আছে তার সুখে অসুখে দাঁড়ানোর অধিকার। তবে ভীষণ লাগছে একটা সুখী সুন্দর সম্পর্ক দেখতে। ভালো থেকো চৈতি। ওকে বলো যেন আমাকে পারলে ক্ষমা করে। বলেই সুমনা পিছনে তাকাতে তাকাতে ঘর থেকে বের হয়ে গেল। অমিতের মতো সেও বলল, দরজাটা লাগিয়ে দাও। আমি বাধ্যমতো দরজা বন্ধ করে দিলাম। আম্মার দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখটা মলিন। আমি ওনার কাঁধে হাত রেখে বললাম, এটা কোনো বিয়াই আসিল না আম্মা, এটা একটা অত্যাচার আসিল। তাই এরপর যখন অমিতের এইটা মনে হইতো তখনই রাইগা যাইতো। আম্মা মাথা ঝাঁকালো। দুপুরের দিকে অমিত আসলো, হাতে রক্তলাল 2টা জবা। জবা খুলে দিতেই অমিত দুটো জবাকে আমার এক কানে গুজে বলল,
আমার রাঙা বউ। আমি মাথা নুয়ে হাসলাম। অমিত প্রশ্ন করেনি সুমনা এসেছিল কিনা, শুধু হাসি মুখে বলল, চৈতি খেতে দাও। আর শোনো, নাফিস সহ তোমাদের বাড়ির সবাইকে আজকে বিকেলে আমাদের এখানে নিয়ে আসবো। ওদের সবার দাওয়াত আজকে। আমি কোনো প্রশ্ন না করে হাসলাম, একটা স্নিগ্ধ সুন্দর হাসি। শেষ পর্যন্ত একটা মানুষের ভেতরকার উত্তাপময় চৈত্র, সেখান থেকে শুরু হবে বৈশাখ, আর সাথে নতুনত্ব। একটা নির্মল নিষ্পাপ প্রাণের পুনরায় সূচনা হচ্ছে। এখানে অনেক চৈত্র আসবে, তবে আর ভেতরে ছোবে না, কোনো ভয়ঙ্কর উত্তাপ ছড়াবে না। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম শেষ চৈত্র। কাহিনীটি লিখেছেন তাজরিন খন্দকার। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।